প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগতম। পড়ছিলাম রবার্ট গ্রিনের রচিত দ্য লস অফ হিউম্যান নেচার বইটি, মানব প্রকৃতির বিধিবিধান। আজ পড়ব এর ৭ম অধ্যায়। মানুষের নিজস্ব অভিমত নিশ্চিত করার মাধ্যমে তাদের প্রতিরোধকে প্রশমিত করো। আত্মরক্ষা বা প্রতিরক্ষার বিধিবিধান। জীবন কঠোর এবং প্রতিযোগিতামূলক। স্বাভাবিকভাবে আমাদের নিজস্ব স্বার্থ দেখাশোনা করতে হয়। আমরা এটাও অনুভব করতে চাই যে আমরা স্বাধীন, নিজেরটা নিজেই দেখি। এই জন্য যখন অন্যরা আমাদের বোঝানোর অথবা পরিবর্তনের চেষ্টা করে, তখন আমরা প্রতিরোধী এবং আত্মরক্ষামূলক হয়ে যাই। চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের আত্মনিয়ন্ত্রণাধিকার দরকার। এজন্য লোকজনকে তাদের প্রতিরক্ষামূলক অবস্থান থেকে বের করে আনার জন্য তোমার এমন অবস্থা তৈরি করতে হবে যেন তারা ভাবতে পারে যে তারা যা করছে তা স্বাধীন ইচ্ছার দ্বারা পরিচালিত হয়ে করছে। পারস্পরিক উষ্ণতার অনুভূতি তৈরি মানুষের প্রতিরোধ প্রশমিত করে এবং তাদের সাহায্য চাইতে প্ররোচিত করে। কখনোই কোনো মানুষের বিশ্বাসকে আঘাত করো না, তাকে অনিরাপদ করে তুলো না। এটা তাদের প্রতিরোধ বা আত্মরক্ষণকে আরও বেশি শক্তিশালী করে তুলবে এবং তোমার কাজকে কঠিন করে তুলবে। তুমি যা করছো তা দ্বারা তাদের এমন একটা অনুভূতি দাও যাতে মনে হয় তুমি তোমার ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে তাদের আরও মহৎ করে তুলছ। এটাই তাদের তোমার প্রতি পরিচিত করবে। তোমার একগুঁয়ে প্রকৃতিকে বশে আনতে শেখো। তোমার সৃষ্টিশীল ক্ষমতাকে বিকশিত করার মাধ্যমে তোমার মনকে প্রতিরোধমূলক এবং বদ্ধ অবস্থান থেকে মুক্ত করো। প্রভাব বা কর্তৃত্বের খেলা। ১৯৪৮ সালের ডিসেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের সিনেটর টম কোনলির সঙ্গে সাক্ষাৎ করেন ওই রাজ্যেরই নবনির্বাচিত দ্বিতীয় সিনেটর লিন্ডন বেইনেস জনসন ১৯০৮ থেকে ১৯৭৩। এর আগে জনসন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান হিসেবে হাউস অব রিপ্রেজেন্টেটিভে ১২ বছর প্রতিনিধিত্ব করেন। একজন রাজনীতিক হিসেবে তিনি বিখ্যাত হয়ে ওঠেন। রাজনীতি নিয়ে তার উচ্চাকাঙ্ক্ষা থাকলেও তিনি কিছুটা অধৈর্য ছিলেন। তিনি ছিলেন একগুঁয়ে এবং দুর্বিনীত। জনসনের স্বভাব সম্পর্কে কেনলি অবশ্যই জানতেন, কিন্তু জনসনকে মুখোমুখি বসে নিজের জন্যই বিচার করতে চেয়েছিলেন। তিনি তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করলেন। তিনি পূর্বে তাকে দেখেছিলেন এবং তাকে তিনি বিচক্ষণ মনে করেছিলেন। কিছু হাস্য রসিকতা বিনিময়ের পর জনসন তার সত্যিকার উদ্দেশ্য এবার প্রকাশ করলেন। তিনি সিনেটের ৩টি প্রেস্টিজিয়াস কমিটি, অ্যাপ্রোপ্রিয়েশনস, ফাইন্যান্স অথবা ফরেন রিলেশনস কমিটির একটি সদস্য হওয়ার আশা করেন। কোনেলি সিনেটের সিনিয়র সদস্য হিসেবে এর ২টি কমিটিতে কাজ করেন। জনসনের কথাবার্তায় মনে হচ্ছিল একজন টেক্সান হিসেবে কোনেলি তাকে সমর্থন দিতে পারেন। কোনেলি উপলব্ধি করলেন আসলে সিনেটের সিস্টেম কিভাবে কাজ করে তা হয়তো জনসন পরিষ্কারভাবে জানে না। তিনি সেখান থেকেই কমিটিতে তার জায়গায় জনসনের নাম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিলেন। তিনি এমনভাবে অ্যাক্টিং করতে লাগলেন যেন তিনি জনসনকে বিরাট একটা সুবিধা দিয়েছেন। তিনি জনসনকে কৃষি বিষয়ক কমিটির সদস্য হওয়ার প্রস্তাব দিলেন। তিনি জানতেন এতে জনসন অপমানিত বোধ করবেন, কারণ সব কমিটির মধ্যে এটাই ছিল সবচেয়ে কম আকাঙ্ক্ষিত। কোনলি উল্লেখ করলেন যে তিনি জনসনের সিনেটোরিয়াল প্রচার প্রচারণার পর্যবেক্ষণ করছেন। সে সময় জনসন তার বক্তব্যে বারবার উল্লেখ করছেন যে তিনি কৃষকের বন্ধু। সে কথাটিও কোনলি বলেন। এখন সময় এসেছে তার দাবির সত্যতা প্রমাণের। জনসনের জন্য কৃষি বিষয়ক কমিটি উপযুক্ত হবে বলে মন্তব্য করলেন তিনি। জনসন তার অসন্তুষ্টি চেপে রাখতে পারলেন না এবং অস্বস্তিদায়কভাবে তার চেয়ারে হাঁসফাঁস করেন। কোনলি উপসংহার টানলেন এবং লিন্ডন, আপনি কিছু সময় সিনেটে থাকার পর তারপর বিদেশ বিষয়ক অথবা অর্থ কমিটির সদস্য হন এবং মানুষকে সত্যিকারের সেবা দিন। কিছু সময় বলতে কোনলি বুঝিয়েছিলেন ১২ থেকে ২০ বছর সময়। সিনেটে প্রভাব বিস্তার করতে একজন সিনেটরের জন্য এই সময়টা স্বাভাবিক সময়। এটাকে সিনেটরি বা জ্যেষ্ঠতা বলা হয় এবং এভাবেই সেখানে কার্যপ্রণালী চলে। কোনলি নিজেরই কমিটিতে একটা পজিশন পেতে প্রায় ২০ বছর সময় লেগেছে। পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে সিনেটরদের মধ্যে ছড়িয়ে গেল যে জনসন একজন মাথা গরম লোক, তাকে নজরে রাখতে হবে। সুতরাং সিনেটর হিসেবে অফিসিয়ালি কাজ শুরুর পর জনসনকে প্রথমবারের মতো দেখা এবং তার সাথে সাক্ষাতের বিষয়টি অন্যান্য সিনেটরদের জন্য একটি আনন্দদায়ক বিষয়ে পরিণত হলো। তারা যেমন ধারণা করেছিলেন তিনি মোটেই তেমন নন। তিনি ছিলেন নম্রতার চিত্র, সম্পূর্ণ অন্যরকম একজন। তিনি মাঝে মাঝে
তাদের সাথে দেখা করার জন্য তাদের অফিসে আসতেন। তিনি সিনেটরদের সেক্রেটারিকে তার উপস্থিতির বিষয় অবহিত করতেন এবং ডাকের জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করতেন। কখনো কখনো 1 ঘন্টাও অপেক্ষা করতেন। এতে তিনি কখনো বিরক্ত হতেন না। তিনি কোনো কিছু পড়ে অথবা লিখে নিজেকে ব্যস্ত রাখতেন। তারপর ভেতরে যখন যেতেন তখন সাক্ষাৎ হওয়া সিনেটরের স্ত্রী সন্তানদের সম্পর্কে জিজ্ঞাসা করতেন, খোঁজ খবর নিতেন অথবা খেলাধুলায় তার প্রিয় দল কোনটি তা নিয়ে কথা বলতেন। তিনি যে সিনেটরের সাথে দেখা করবেন তার বিষয়ে হোমওয়ার্ক করে আসতেন। তিনি আত্মবিনয়ী হয়ে পড়তেন। প্রায় তিনি নিজেকে ল্যান্ডস্লাইড লিন্ডন বলে পরিচয় দিতেন। সবাই জানত তিনি খুব অল্প ব্যবধানে জিতে সিনেট সিট লাভ করেছিলেন। বেশিরভাগ সময় তিনি আসতেন কার্যপ্রণালী নিয়ে কথা বলতে এবং উপদেশ পরামর্শ গ্রহণ করতে। তিনি কোনো বিল সম্পর্কে 1টা অথবা 2টি প্রশ্ন জিজ্ঞাসা করতেন অথবা সিনেটেরিয়াল কার্যক্রম নিয়ে আলোচনা করতেন। তিনি সিনেটরদের কথা খুব মুগ্ধতার সাথে শ্রবণ করতেন, এমনকি একজন শিশুর মতো শুনতেন। কথা শোনার সময় তার বাদামি রঙের চোখ সিনেটরদের প্রতি স্থির হয়ে থাকত এবং চিবুক থাকত হাতের তালু দিয়ে ঠেকানো। মাঝে মাঝে মাথা ঝাঁকাতেন এবং অন্যান্য প্রশ্ন জিজ্ঞাসা করতেন। অন্যান্য সিনেটররা বলতেন তিনি খুব গভীর মনোযোগের সাথে তাদের কথাবার্তা শুনতেন, কারণ তিনি অপরিবর্তনীয়ভাবে তাদের উপদেশ বা পরামর্শের আলোকে কাজ করতেন বা পদক্ষেপ নিতেন অথবা কারো সাথে কথা বলার সময় তাদের কথার পুনরাবৃত্তি করতেন। তিনি সবসময় অন্যান্য সিনেটরদের ক্রেডিট দিতেন। সময় দেওয়া এবং ভালো কিছু পরামর্শ দেওয়ার জন্য তিনি সিনেটরদের বিরাট ধন্যবাদ দিতেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন। তার ব্যাপারে যে মাথা গরমের কথা তারা শুনেছিলেন তার কোনো লক্ষণ বা চিহ্ন জনসনের মধ্যে তারা দেখতে পেলেন না, বরং এর সম্পূর্ণ বিপরীত চিত্রই তারা তার মধ্যে দেখলেন। সিনেটররা বেশিরভাগ সময় তাকে সিনেটের মেঝেতে বসা অবস্থায় দেখতে পেত। তিনি প্রতিটি সেশনে অংশ নিতেন এবং পুরো সেশনে সিনেটে নিজের ডেস্কে বসে থাকতেন, যা অন্যরা সাধারণত করত না। তিনি অন্যদের বক্তব্যের নোট নিতেন। তিনি আসলে সিনেটেরিয়াল কার্যক্রমের সবকিছু শিখতে চাইছিলেন, এমনকি কোনো নিরস বিষয়ও মনে হতো তাকে আকৃষ্ট করে রেখেছে। তবে তিনি নির্বোধ বা নিরস ব্যক্তি ছিলেন না। যখন করিডোরে বা অন্য কোথাও অন্যান্য সিনেটরদের সঙ্গে তার সাক্ষাৎ হতো তখন তিনি তাদের সাথে হাস্যরসাত্মক কথাবার্তা বলতেন, এমনকি কৌতুকও করতেন। জনসন শৈশবে গ্রামাঞ্চলের দারিদ্রতার মধ্যে বড় হয়েছিলেন। যদিও তিনি উচ্চশিক্ষিত ছিলেন, তবুও তার কথাবার্তার মধ্যে টেক্সাসের কৃষক এবং অভিবাসী শ্রমিকদের ধাত ফুটে উঠত। সিনেটররা তাকে আনন্দদায়ক একজন ব্যক্তি হিসেবে পেয়েছিলেন, এমনকি টম কনলিও পরে স্বীকার করেছিলেন যে তিনি প্রথম দিকে তাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারেননি। বয়স্ক সিনেটর, যাদেরকে আড়ালে আবডালে বুড়ো ষাঁড় বলে ডাকা হতো, তারা তাকে উৎসাহ দিতেন, যদিও জ্যেষ্ঠতার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পদগুলো তাদের দখলে ছিল। তারাও তাদের বয়স, শারীরিক এবং মানসিক অবস্থার কারণে অনিরাপদ বোধ করতেন। কিন্তু জনসন তাদের অফিসে প্রায় যেতেন এবং তাদের কাছ থেকে প্রজ্ঞা লাভ করতেন। একজন বয়স্ক ডেমোক্রেটিক সিনেটর জনসনকে জর্জিয়ার রিচার্ড রাসেলের কাছে নিয়ে গেলেন। তিনি জনসনের চেয়ে 7 বছরের বড় ছিলেন, কিন্তু 1993 সাল থেকে তিনি সিনেট সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করেছিলেন এবং সিনেটের একজন প্রভাবশালী সদস্যে পরিণত হয়েছিলেন। তারা একে অপরকে জানলেন। জনসন আর্ম সার্ভিস কমিটিতে একটি সিট পাওয়ার জন্য অনুরোধ করেছিলেন এবং তিনি পদটি পেয়েছিলেন। এই কমিটিতে জর্জ রাসেল জ্যেষ্ঠতার ভিত্তিতে দ্বিতীয় ব্যক্তি ছিলেন। রাসেল জনসনের সাথে করিডোর, সিনেট ফ্লোরে একত্রে হাঁটাহাঁটি করতেন। মনে হতো তিনি সব জায়গায় তার সাথে আছেন। জনসন প্রায় প্রতিদিনই রাসেলের অফিসে যেতেন। রাসেলও তার উপস্থিতিকে উপভোগ করতেন। জনসন রাসেলকে ওল্ড মাস্টার বলে ডাকতেন। মাঝে মাঝে তিনি বলতেন, আমি এই শিক্ষাটা ওল্ড মাস্টারের কাছ থেকে পেয়েছি, আমি এটা মনে রাখব। যে কয়েকজন সিনেটর ব্যাচেলর ছিলেন তাদের মধ্যে রাসেল ছিলেন অন্যতম। তবে তিনি যে একা তা কখনো স্বীকার করতেন না। তিনি দিনের প্রায় পুরোটা সময় তার সিনেট অফিসে কাটাতেন, এমনকি রবিবার ছুটির দিনেও তিনি অফিসে কাটাতেন। জনসন কোনো কোনো দিন রাসেলের অফিসে কোনো বিষয় আলোচনা করে সন্ধ্যা পর্যন্ত কাটিয়ে দিতেন। মাঝে মধ্যে জনসন রাসেলকে ডিনারের জন্য তার বাসায় আসার আমন্ত্রণ জানাতেন। জনসন তাকে বলতেন তার স্ত্রী লেডি বার্ড খুব চমৎকার রান্না করতে পারেন, বিশেষ করে দক্ষিণাঞ্চলের সুস্বাদু খাবার রান্নায় তার জুড়ি মেলা ভার। প্রথম দিকে রাসেল ভদ্রতার সাথে আমন্ত্রণ প্রত্যাখ্যান করতেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি রাজি হলেন এবং প্রায় প্রতি সপ্তাহে জনসনের বাসায় যেতেন। লেডি বার্ড ছিলেন চমৎকার একজন মানুষ। তিনি খুব শিগগিরই তার ভক্ত হয়ে গেলেন। ধীরে ধীরে রাসেল এবং জনসনের মধ্যে সম্পর্ক গভীর হয়ে উঠল। রাসেল উন্মুক্তের মতো বেসবল খেলা পছন্দ করতেন। খেলাধুলার প্রতি জনসনেরও দুর্বলতা ছিল।
তারা দুজনে একত্রে ওয়াশিংটনে সিনেটরদের নৈশ খেলায় অংশ নেওয়া শুরু করলেন। তারা একে অপরের সাথে দেখা না করে কোনোদিন পার করতেন না। সিনেটরদের মধ্যে তারাই দুজন কেবল ডে অফের দিনেও অফিসে কাজ করতেন। তাদের দুজনের অনেক কমন ইন্টারেস্ট ছিল। গৃহযুদ্ধ, দক্ষিণাঞ্চলের ডেমোক্রেটদের কাছে যা পছন্দনীয় ছিল তারাও তা পছন্দ করতেন, যেমন সিভিল রাইটস বিলে তাদের বিরোধিতা। রাসেল জুনিয়র সিনেটরদের মধ্যে জনপ্রিয় ছিলেন। তাকে সবাই সব পারতে সক্ষম তরুণ নামে অভিহিত করতেন। জুনিয়র সিনেটরদের মধ্যে জনসনকে একমাত্র তিনি তার শিষ্য হিসেবে অভিহিত করেন, কিন্তু তাদের মধ্যে বন্ধুত্ব গুরু শিষ্যের সম্পর্কের চেয়েও বেশি কিছু। জনসন টেক্সাসে একটি পার্টির আয়োজন করেন। এই পার্টিতে অংশগ্রহণের পর সেখান থেকে ফিরে এসে রাসেল জনসনকে একটা চিঠি লিখেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, বাড়িতে পৌঁছানোর পর থেকে আমি বিস্ময়ভূত হচ্ছি এই ভেবে যে যদি আমি ঘুম থেকে জেগে উঠে দেখি আমি একটি স্বপ্ন দেখছিলাম যে টেক্সাসে যাচ্ছি। সবকিছুই এত নিখুঁত ছিল যে বাস্তব জীবনে এমন কিছু ঘটতে পারে তা উপলব্ধি করা কঠিন। 1950 সালে কোরিয়ার যুদ্ধ শুরু হয়। যুদ্ধের জন্য সামরিক প্রস্তুতি মূল্যায়ন করতে একটি উপকমিটি গঠন করার জন্য এই সময় আর্মড সার্ভিসের কমিটির উপর চাপ বাড়তে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই ধরনের উপকাঠামোটি গঠিত হয়েছিল, যার নেতৃত্বে ছিলেন হ্যারি ট্রুম্যান। এই উপকমিটির চেয়ারম্যানশিপের জন্যই ট্রুম্যান খুব জনপ্রিয়তা লাভ করেন এবং ক্ষমতায় অধিষ্ঠিত হতে সক্ষম হন। আর্মড সার্ভিসের কমিটির চেয়ারম্যান ছিলেন মেরিল্যান্ডের সিনেটর মিলার্ড টাইডিং। স্বাভাবিকভাবে টাইডিং এর উপকমিটির চেয়ারম্যান হওয়ার কথা, কারণ প্রচারণা পাওয়ার জন্য এটাই সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম। জনসন টাইডিংকে এই প্রস্তাব দিলেন পুনরায় নির্বাচিত হওয়ার জন্য। টাইডিংকে ওই বছর প্রচারণা নিয়ে ব্যস্ত থাকতে হবে। সেই কারণে টাইডিং পুনরায় জিতে আসা পর্যন্ত উপকমিটির চেয়ারম্যান পদে জনসন বহাল থাকবে। এতে টাইডিং নির্বাচনে তার জয়ের ব্যাপারে মনোযোগ দিতে সক্ষম হবেন। জিতে আসার পর জনসন পদটি ছেড়ে দেবেন এবং টাইডিং তার পদে পুনর্বহাল হবেন। টাইডিং নিজের ক্ষমতার সুরক্ষার জন্য জনসনের এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তারপর ডিক রাসেল তার সঙ্গে দেখা করলেন এবং তার মানসিকতায় পরিবর্তন করতে সক্ষম হলেন। জনসন চেয়ারম্যান পদে স্থলাভিষিক্ত হলেন। একজন সিনেটরের জন্য এটা একটা কু, কারণ গত প্রায় 1.5 বছর ধরে টাইডিং এই পদে অধিষ্ঠিত ছিলেন। পুনর্নির্বাচনে না হারলে তিনি হয়তো আরো অনেকদিন এই পদে বহাল থাকতে পারতেন। চেয়ারম্যান হিসেবে জনসন খুব তাড়াতাড়ি জাতীয় ব্যক্তিত্বে পরিণত হলেন। তিনি জনগণের নজরে পড়ে গেলেন। যে সকল সাংবাদিকরা সিনেট সংবাদ কভার করতেন তাদের কাছে তিনি প্রেসকে সামাল দেওয়ার ব্যাপারে একজন পারদর্শী ব্যক্তিতে পরিণত হলেন। উপকমিটি বের করে আনা ফাইন্ডিংস তিনি খুব ভালোভাবে সুরক্ষা দিতে সক্ষম হলেন। সাংবাদিকদের কাছে কোনো তথ্য ফাঁস হলো না। তিনি তার কাজকে ব্যাপকভাবে রহস্যময় এবং নাটকীয়তায় ভরে রাখলেন। তিনি এমন একটি ইমপ্রেশন তৈরি করলেন যে কমিটি সামরিক বাহিনীর মধ্যে খুব খারাপ কিছু তদন্ত করে বের করতে সমর্থ হয়েছে। তিনি নির্বাচিত প্রভাবশালী কয়েকজন সাংবাদিকের কাছে তথ্য এবং প্রতিবেদন প্রকাশ করে দিলেন। ওই সাংবাদিকরা তার অনুমতি নিয়ে বেশ কিছু কলাম লিখলেন। জুনিয়র এই সিনেটর প্রেস কর্মীদের কাছে পছন্দের পাত্র হতে শুরু করলেন। তিনি খুব কঠিন মানুষ হলেও সাংবাদিকদের কাছে একজন সহানুভূতিশীল ব্যক্তি ছিলেন। তিনি জানতেন কিভাবে তাদের একটি ভালো স্টোরি দেয়া যায়। দ্রুত কিছু সাংবাদিক তার সম্পর্কে কিছু স্টোরি তৈরি করল। এতে তাকে দেশপ্রেমিক এবং ভবিষ্যৎ রাজনৈতিক শক্তি হিসেবে চিত্রিত করা হলো। রাসেল যে জনসনকে সবসময় ফেভার করতেন তার পক্ষে এখন তিনি সাফাই গাইতে পারবেন। টেক্সাসের এই সিনেটর বিশাল একটি কাজ করেছেন এবং সিনেটকে জনগণের চোখে ইতিবাচকভাবে প্রচার করতে সক্ষম হয়েছেন। 1951 সালের মে এবং জুন মাসে জেনারেল ম্যাক আর্থারকে কোরিয়া থেকে প্রত্যাহারের জন্য জনসন এবং রাসেল একত্রে কাজ করেন। এবার জনসনের স্টাক সম্পর্কে রাসেল একটি প্রাথমিক দৃষ্টিভঙ্গি লাভ করলেন। তিনি এতটাই চমৎকৃত হলেন যে তার মনে হলো তার নিজের অফিসের চেয়ে জনসনের অফিস আরও বেশি সুশৃঙ্খল এবং গোছালো। তার মানসিক অবস্থা বুঝতে পেরে জনসন এবার রাসেলের অফিসের স্টাফ আধুনিকায়ন করতে সাহায্য করা শুরু করলেন। জনসন তার নিজের গঠিত লিগ্যাল এবং পাবলিক অ্যাফেয়ার্স টিমে রাসেলের পূর্ণ প্রবেশাধিকার দিলেন। তিনি রাসেলকে দেখালেন যে তারা কি পরিমাণ সহযোগিতা করতে প্রস্তুত। ম্যাক আর্থার ইস্যুতে কাজ করার সময় তাদের মধ্যে বন্ডেজটা আরও গাঢ় এবং দৃঢ় হলো। একদিন রাসেল রিপোর্টারদের বললেন, লিন্ডন জনসন একদিন প্রেসিডেন্ট হতে পারবেন এবং ভালো কিছু করতে পারবেন। রিপোর্টাররা রাসেলের কথা শুনে হতবুদ্ধি হয়ে গেল। গণমাধ্যমে এই ধরনের প্রশংসা করা রাসেলের জন্য খুব একটা স্বাভাবিক ব্যাপার ছিল না। 1951 সালের বসন্তের একদিন মিনেসোটার সিনেটর হুবার্ট হামফ্রে ক্যাপিটাল বা কংগ্রেস ভবনে যাবার উদ্দেশ্যে পাতাল রেলে চড়ার জন্য অপেক্ষা করেন। ঠিক
আকস্মিকভাবে জনসন তার কাছে উপস্থিত হলেন এবং তারা একত্রে গল্প করতে করতে যাবার জন্য প্রস্তাব দিলেন। হামফ্রে হাসি মুখে তা কবুল করলেন। তিনি আসলে বিশ্বাসই করতে পারছিলেন না যে জনসন এত আন্তরিক। জনসনের সাথে একই সময়ে হামফ্রে সিনেটে সদস্য হিসেবে যোগ দেন। তাকে বড় একজন স্টার হিসেবে বিবেচনা করা হতো। তিনি ছিলেন একজন ক্যারিশমেটিক উদারপন্থী। এক সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট হবে বলে সেই সময় মনে করা হতো। যাই হোক, হামফ্রের একটা সমস্যা ছিল, তা তার শীর্ষে ওঠাকে সম্পূর্ণরূপে বাধাগ্রস্ত করেছিল। তিনি উদারপন্থীদের স্বার্থকে এতটাই প্রাধান্য দিতেন যে এই কারণে অন্যরা তার উপর চটে গিয়েছিল। সিনেটে দেওয়া প্রথম বক্তব্য হামফ্রে প্রতিষ্ঠার পরিবর্তনের ধীর প্রক্রিয়া এবং এর আরামদায়ক পরিবেশকে ব্যাপক সমালোচনা করেন। খুব শিগগিরই তিনি এর জবাব পেয়ে গেলেন। তাকে গুরুত্বহীন কমিটিতে স্থান দেওয়া হলো। তিনি যে বিল আনতেন তাকেও সমর্থন করতেন না। যখন তিনি সিনেটের করিডোর দিয়ে হাঁটাহাঁটি করতেন, প্রায় সবাই তাকে পরিহার করে চলতেন। ধীরে ধীরে তিনি একঘরে হয়ে গেলেন। এতে হামফ্রে ব্যাপকভাবে হতাশ এবং মনমরা হয়ে পড়লেন। কখনো কখনো বাড়ি ফেরার সময় তিনি কান্না করতেন। তার ক্যারিয়ার ভুল পথে মোড় নিয়েছে। পাতাল পথে দুজন একত্র হওয়ার সময় জনসন উৎসাহপ্রবণভাবে তার প্রশংসা করলেন। তিনি তাকে বললেন, হুবার্ট, তোমার সাথে একত্র সিনেট ভবনে যাওয়া আমার জন্য যে কত বড় একটা অভিজ্ঞতা, সেই সম্পর্কে তোমার হয়তো কোনো ধারণাই নেই। নানা কারণে আমি আপনাকে হিংসা করি। আপনি আপনার ভাবনা ও অনুভূতিকে স্পষ্ট ভাষায় রূপদানে সক্ষম। আপনার জ্ঞানের বহর অনেক বিস্তৃত। জনসনের কথা শুনে হামফ্রে স্বস্তি বোধ করেন। এরপর জনসন তার কিছু ভুল ত্রুটি নিয়ে কথা বললেন। হুবার্ট, আপনি বক্তৃতা করতে করতে এত সময় ব্যয় করেছেন যে কোনো কিছু করার জন্য আর কোনো সময় বাকি নেই। হামফ্রেকে আরো বেশি প্রয়োগবাদী হওয়ার দরকার ছিল। শেষ পর্যন্ত আলাদা হয়ে যাবার সময় জনসন হঠাৎ দাঁড়িয়ে গেলেন এবং হামফ্রেকে তার অফিসে আসার আমন্ত্রণ জানালেন। ধীরে ধীরে হামফ্রে জনসনের অফিসে রেগুলার আসা যাওয়া শুরু করলেন। দক্ষিণাঞ্চলের এই সিনেটর, যাকে উত্তরাঞ্চলের উদারপন্থী রক্ষণশীল রাসেলের ভালোবাসার পাত্র হিসেবে অপছন্দ করতেন, তার মুগ্ধতায় হামফ্রে ব্যাপকভাবে আচ্ছন্ন হয়ে পড়লেন। প্রথমত, জনসন ছিলেন বিনোদনমূলক একজন ব্যক্তি। তিনি নিরহংকারী এবং মিশুক প্রকৃতির। তার গল্পগুলো প্রায় কিছুটা অশ্লীল প্রকৃতির হলেও তাতে শিক্ষণীয় কিছু থাকত। অফিসে বসে পান করতেন আর এমন উচ্চস্বরে হাসতেন যে তা করিডর দিয়ে প্রতিধ্বনিত হতো। এরকম একজন মানুষকে প্রতিহত করা সত্যিই কঠিন ছিল, যে তোমাকে খুব ভালো মেজাজে রাখতে সাহায্য করতে পারে। তারা অবিশ্বাস্য একটা উপস্থিতি সব জায়গায় বিরাজ করত। পরবর্তীতে হামফ্রে লিখেন, তিনি জলোচ্ছ্বাসের ঢেউয়ের মতো এসে সব ভাসিয়ে নিয়ে যেতেন। দ্বিতীয়ত, তার কাছে শেয়ার করার মতো অমূল্য তথ্য থাকত। তিনি হামফ্রেকে সিনেট কার্যপ্রণালীর সব জটিলতা এবং ঘনিষ্ঠ পর্যবেক্ষণের মাধ্যমে অন্যান্য সিনেটরদের মানসিক দুর্বলতা সম্পর্কে অর্জিত জ্ঞান শিখিয়েছিলেন। তিনি সিনেটর সবচেয়ে বড় ভোট গণনাকারীতে পরিণত হয়েছিলেন। যে কোনো সিনেট ভোটের ফলাফল নিয়ে তিনি ভবিষ্যৎবাণী করতে পারতেন এবং তা নিখুঁত হতো। তিনি তার ভোট গণনা পদ্ধতি হামফ্রের সাথে শেয়ার করতেন। পরিশেষে আপোষের নীতি অনুসরণ করে প্রায়োগিক হয়ে এবং আদর্শবাদী হয়ে তিনি যে কতটা ক্ষমতার অধিকারী হয়েছিলেন সেই সম্পর্কে তিনি হামফ্রেকে শিক্ষা দেন। সাবেক প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট বা এফডিআর সম্পর্কে বিভিন্ন গল্প তিনি হামফ্রের সাথে শেয়ার করতেন। যখন জনসন হাউস অব রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি সভায় ছিলেন, তখন তিনি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বন্ধু হয়েছিলেন। জনসনের মতে এফডিআর একজন নিখুঁত রাজনীতিবিদ ছিলেন। তিনি জানতেন কিভাবে কলাকৌশলভাবে পিছু হতে হলেও এবং আপোষ রফা করে হলেও কোনো কাজ করাতে হয়। এখানে সারমর্মটি হল, জনসন একজন ঘনিষ্ঠ উদারপন্থী ছিলেন, যিনি এফডিআরকে আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন এবং হামফ্রেকে সিভিল রাইটস বিল পাশ করাতে যতটা সম্ভব পাশে চেয়েছিলেন। তারা দুজনেই একদিকে থাকতেন এবং মহৎ উদ্দেশ্য অর্জনের জন্য লড়াই করতেন। জনসনের সাথে কাজ করে হামফ্রে সিনেটে অথবা তার বাইরে কতটা উচ্চতায় উঠতে পারবেন তার কোনো সীমা ছিল না। জনসন ঠিকই অনুমান করতে পেরেছিলেন যে হামফ্রের প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছে আছে। তিনি হামফ্রেকে বলেছিলেন যে তিনি নিজে কখনো প্রেসিডেন্ট হতে পারবেন না, কারণ আমেরিকানরা দক্ষিণের কাউকে প্রেসিডেন্ট পদে মেনে নেওয়ার জন্য তখনও প্রস্তুত নয়। কিন্তু হামফ্রেকে প্রেসিডেন্ট হওয়ার জন্য তিনি সাহায্য করবেন। দুজনে মিলে তারা একটি অপরাজেয় দল গঠন করলেন। হামফ্রের জন্য সিনেটের জীবনধারা সহজ করে দিয়েছিলেন জনসন। জনসন তার সহকর্মী দক্ষিণের ডেমোক্র্যাট সিনেটরদের কাছে হামফ্রের বুদ্ধিমত্তা এবং রসবোধ সম্পর্কে বলেছিলেন। তাদেরকে এভাবে হামফ্রের ব্যাপারে নমনীয় করে তিনি তাকে তাদের কাছে নতুন করে তুলে ধরলেন। এবার
তারাও হামফ্রেকে একজন মুগ্ধকর ব্যক্তি হিসেবে পেলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তিনি রাসেলকে পেলেন তার মন পরিবর্তন করতে। রাসেল একটি পর্বতকে টলাতে পারত। তারপর থেকে হামফ্রে প্রভাবশালী সিনেটরদের সাথে তার পানীয় শেয়ার করতে পারতেন। তার একাকিত্ব কেটে গেল। এবার তিনিও জনসনের জন্য কিছু করার তাগিদ অনুভব করতে লাগলেন। তিনি উত্তরের উদারপন্থী সিনেটরদের মন মানসিকতা জনসনের ব্যাপারে পরিবর্তন করার চেষ্টা করতে লাগলেন এবং এতে তিনি সফলও হলেন। তার প্রভাব ধীরে ধীরে অদৃশ্য গ্যাসের মতো বাড়তে লাগল। ১৯৫২ সালে ডোয়েট ডি আইজেনহাওয়ারের প্রেসিডেন্ট হওয়ার মধ্যে দিয়ে রিপাবলিকানরা আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসল। সিনেট এবং প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও রিপাবলিকানদের হাতে চলে গেল। নির্বাচনে সিনেটে ডেমোক্রেটিক দলনেতা অ্যারিজোনার সিনেটর আর্নেস্ট ম্যাকফারল্যান্ড হেরে গেলেন। এই কারণে সিনেটে ডেমোক্রেটিক দলনেতার পদ শূন্য হল। পদটি পূরণ করতে হবে। জনসন পরামর্শ দিলেন রাসেলের এই পদে বসা দরকার, কিন্তু তিনি এই পদে বসতে অস্বীকৃতি জানালেন। তিনি বরং পর্দার পেছনে থেকে আরো বড় ক্ষমতা পরিচালনা করতে আগ্রহী। তিনি জনসনকে পরবর্তী নেতা হওয়ার জন্য বললেন এবং এর জন্য যা প্রয়োজন তা করবেন বলে জানালেন। এই প্রস্তাব পেয়ে বিস্মিত জনসন জানালেন, যদি রাসেল ওল্ড মাস্টার তথা পরামর্শকের দায়িত্ব পালন করতে রাজি থাকেন এবং তার প্রতিটি পদক্ষেপে পরামর্শ দেন, তবেই কেবল তিনি প্রস্তাবটি বিবেচনা করবেন। তাকে আর কোনো কথা বলতে হলো না। ১ সপ্তাহের মধ্যে রাসেল তাকে নেতার পদে অধিষ্ঠিত করার ব্যবস্থা করে ফেললেন। মাত্র ৪৪ বছর বয়সে জনসন সিনেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সী নেতা হিসেবে আবির্ভূত হলেন। কয়েক সপ্তাহ যাবার পর জনসন রাসেলের কাছে একটি অস্বাভাবিক প্রস্তাব নিয়ে হাজির হলেন। দশকের পর দশক ধরে সিনেটের প্রধান প্রধান কমিটির পদগুলো জ্যেষ্ঠতার ভিত্তিতে পূরণ করে আসা হচ্ছিল। এতে কমিটির চেয়ারম্যান পদে অধিষ্ঠিত ব্যক্তিরা ততটা উপযুক্ত হতেন না বা ভালোভাবে দায়িত্ব পালন করতে পারতেন না। যাদের বয়স ৭০ বা ৮০ বছর, তাদের শেকড় সাধারণত অতীতে প্রথিত থাকত। তারা বড় ধরনের কোনো পরিবর্তন বা লড়াই সংগ্রাম করতে চাইত না। তখন সিনেট ও প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের পূর্ণ নিয়ন্ত্রণ। তাই তারা নতুন কর্মসূচির মাধ্যমে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট বা এফডিআর এর বড় বড় অর্জনগুলোতে এবং তার সময়কার পররাষ্ট্র নীতিতে ফিরে যেতে পরিকল্পনা করছিলেন। মধ্যবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত আগামী ২ বছর যে খুব কঠিন হবে তা জনসন সহ ডেমোক্রেটরা বুঝতে পারছিলেন। সিনেটে ডেমোক্রেটদের নেতা হিসেবে জনসন কমিটির চিত্র বদলাতে চাচ্ছিলেন। তিনি কমিটিগুলোর মৌলিক কাঠামো পরিবর্তন করতে চাচ্ছিলেন না। তিনি কমিটিগুলো কিছু পদ ও চেয়ারম্যানশিপে পরিবর্তন এবং অদলবদল আনার কথা বলেছিলেন। নতুনদের সুযোগ দিতে চাচ্ছিলেন, যেমন সিনেটের পদে সদস্য নির্বাচিত জন এফ কেনেডি ও হুবার্ট হামফ্রেকে বিদেশ বিষয়ক কমিটিতে আনতে চাচ্ছিলেন। এই যুবকরা জনসাধারণকে পার্টির পক্ষে একটি নতুন মুখের ইমেজ দেবে এবং তারা রিপাবলিকানদের ভালোভাবে মোকাবেলা করতে সমর্থ হবেন। রাসেল তার এই চিন্তা চেতনার মধ্যে প্রজ্ঞার ছাপ দেখতে পেলেন এবং জনসনকে অনুমোদন দিলেন। কিন্তু তিনি এই বলে সতর্ক করে দিলেন, আপনি সিনেটের মধ্যে সবচেয়ে স্পর্শকাতর বিষয় নিয়ে নাড়াচাড়া করতে চলেছেন। আপনি ডিনামাইট নিয়ে খেলছেন। এবার জনসন অন্যান্য বয়স সিনেটরদের দ্বারে হাজির হলেন। তাদের কাউকে কাউকে সহজেই তার উদ্দেশ্য সম্পর্কে বোঝাতে সক্ষম হলেন। যেমন সিনেটর রবার্ট বার্ড, তার অবশ্য ডেমোক্রেটদের নতুন নেতা হওয়ার জন্য তীব্র বাসনা ছিল। উদারপন্থীরা তার এই পরিবর্তনের উদ্যোগে শরিক হলেন। নতুন পরিবর্তনের ফলে উদারপন্থীরা মূল নেতৃত্বে চলে আসলো। হুবার্ট হামফ্রের হাতে ব্যাপক ক্ষমতা আসলো। তিনি জনসন এবং উত্তরাঞ্চলের সিনেটরদের মধ্যে সেতু হিসেবে কাজ করা শুরু করলেন। অন্যরা অবশ্য কিছুটা অবাধ্য হয়ে গেলেন। যাই হোক, তবুও জনসন তার যুদ্ধ থেকে পিছু হটলেন না। যারা বিরোধিতা অব্যাহত রেখেছিলেন, তিনি তাদের আরো জোরে সোরে বোঝাতে লাগলেন। তার প্রচেষ্টা অব্যাহত রাখলেন। দরজা বন্ধ করে তিনি নিজের অফিসে ঘন্টার পর ঘন্টা কাটাতে লাগলেন। তার যুক্তি এবং বিরোধিতাকারীদের পাল্টা যুক্তিগুলো নিয়ে গভীরভাবে ভাবতে লাগলেন। নিজের উদ্দেশ্য সাধনের জন্য যে পর্যন্ত না তিনি একটি নিখুঁত পথ বের করতে পারলেন, সেই পর্যন্ত তিনি এই বিষয়টা নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করেই চললেন। তিনি সহকর্মী কারো কারো কাছে যুক্তি তুলে ধরলেন যে করেই হোক রিপাবলিকানদের হারাতেই হবে। অন্যদের কাছে এফডিআর এর গৌরবজনক বছরগুলোর কথা নিয়ে গেলেন। দক্ষিণাঞ্চলের সিনেটরদের কাছে তিনি এটা পরিষ্কার করলেন যে পার্টিকে শক্তিশালী এবং একত্রিত করতে পারলে তার কাজ সহজ হয়ে যাবে। দক্ষিণাঞ্চলের একজন সহকর্মী হয়ে ভবিষ্যতের লড়াই সংগ্রামে তিনি তাদের চূড়ান্ত মিত্র হতে চান। তিনি তাদের নিজের অফিসে অফুরন্ত পানীয় পরিবেশন করলেন। নিজের বুদ্ধি এবং মোহনীয়তা দিয়ে তাদের পক্ষে টানলেন। প্রায় প্রতি ঘন্টায় তিনি তাদের ফোন করতেন। যদি
কোনো সিনেটর বিরোধিতা অব্যাহত রাখতেন, তবে তিনি সন্ধ্যায় আবারও তাকে ফোন করতেন। তিনি কখনো তাদের সাথে বেপরোয়াভাবে তর্ক করতেন না অথবা তাদের উপর কিছু চাপিয়ে দিতে চাইতেন না। তিনি তাদের দিকটাও দেখতেন। শেষ পর্যন্ত একের পর এক সেনেটররা নরম হতে লাগলেন। যেভাবেই হোক, জনসন এখন এমন একজন যাকে সবাই সমীহ করে। যদি কেউ সম্মতি না দেন, তবে পরবর্তী বছরগুলো তার জন্য জনসন দুর্দশময় করে তুলতে সক্ষম। শেষ পর্যন্ত যখন এটা জনসম্মুখে চলে আসলো যে তিনি তার দলের সবাইকে কমিটির পরিবর্তনের বিষয়ে রাজি করাতে পেরেছেন, তখন সংবাদ মাধ্যম এবং রিপাবলিকানরা আশ্চর্য হয়ে পড়ল এই ভেবে যে কি করে জনসন এটা সম্ভব করলেন। নেতার আসনে বসে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তিনি অভূতপূর্ব ক্ষমতার অধিকারী হয়ে উঠলেন। জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়, তিনি কমিটি নিয়োগ নিয়ন্ত্রণ করা শুরু করলেন। এখন তিনি অবিসংবাদিত মাস্টার অব দ্য সিনেট। সহকর্মীরা বলা শুরু করলেন, লিন্ডন যা করতে চায় তাকে তা করতে দাও। তার প্রভাব বলয়ে তিনি নানা ধরনের চরিত্র, যেমন ডিক রাসেল থেকে হুবার্ট হামফ্রে পর্যন্ত সামিল করতে পেরেছিলেন। কিন্তু এদের মধ্যে সবচেয়ে বিস্ময়কর ব্যক্তি ছিলেন সিনেটর টম কনোলি। মাত্র 4 বছরের মধ্যে জনসন শুধু শীর্ষস্থানই দখল করলেন না, বরং ধীরস্থির প্রচারণা এবং প্রভাব বা কর্তৃত্ব সুসংহত করার মধ্য দিয়ে সিনেটে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিলেন। গত 20 বছর ধরে সিনেটর হিসেবে সার্ভিস দেওয়ার মাধ্যমে কনোলি যে ক্ষমতা অর্জন করেছিলেন তা ছাপিয়ে বহুদূর ক্ষমতার অধিকারী হলেন জনসন। ব্যাখ্যা: রাজনৈতিক ক্যারিয়ারের শুরু থেকেই জনসনের একটিমাত্র উদ্দেশ্য বা আকাঙ্ক্ষা ছিল, তা হলো তিনি একদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন। সেখানে পৌঁছানোর জন্য তার দ্রুত প্রাধান্য বিস্তার করা প্রয়োজন ছিল। যত কম বয়সে তিনি নেতৃত্বের পদে আসীন হতে পেরেছিলেন, ততই তিনি ডেমোক্রেটিক পার্টিতে প্রাধান্য বিস্তারে এবং নিজের নামডাক ছড়িয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন। মাত্র 28 বছর বয়সে তিনি প্রতিনিধি পরিষদে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে মনে হয়েছিল যা হতে চেয়েছিলেন তার পথ খুঁজে পেয়েছিলেন। কিন্তু প্রতিনিধি পরিষদের তার ক্যারিয়ার মুখ থুবড়ে পড়ে। জায়গাটি খুব বড় এবং জটিল ছিল। তিনি এত বিশাল গ্রুপকে সামাল দিতে খুব একটা পারদর্শী ছিলেন না। মানুষকে উত্তেজিত করতে পারে এমন বক্তা তিনি ছিলেন না। একজন পরিস্থিতিতে তিনি অনেক বেশি মনোমুগ্ধকর ছিলেন। তিনি হতাশ এবং অস্থির হয়ে উঠেছিলেন। শেষ পর্যন্ত 40 বছর বয়সে সিনেট সদস্য হয়েও তিনি তার অধৈর্যকে সঙ্গে করে বয়ে এনেছিলেন, যা প্রমাণ কনোলির সাথে তার বৈঠকের মধ্যে দিয়ে পাওয়া যায়। কিন্তু সিনেটর হিসেবে তার দায়িত্ব পালন শুরুর কিছুকাল আগে তিনি সিনেট পরিদর্শনে গিয়েছিলেন। জায়গাটি খুব ছোট। এটা ভদ্রলোকদের আরামদায়ক ক্লাবের মতো। এখানে তিনি একজন একজন করে কাজ করতে পারবেন এবং প্রভাব বা কর্তৃত্ব সংহত করে ক্ষমতা অর্জনে সক্ষম হবে। যাই হোক, উদ্দেশ্য সম্পাদনের জন্য তার নিজেকে পরিবর্তন করতে হয়েছিল। স্বাভাবিকভাবে তিনি কিছুটা আক্রমণাত্মক ছিলেন। তার এই স্বভাবের নিয়ন্ত্রণে আনতে হয়েছিল। নিজেকে ধীরস্থির এবং খানিকটা পিছুহটা স্বভাবের হতে হয়েছিল। বেশি কথা বলা ছাড়তে হয়েছিল এবং উত্তেজনাপূর্ণ তর্ক বিতর্কে মাথা ঠান্ডা রাখার কৌশল রপ্ত করতে হয়েছিল। অন্যদের কথা বলতে দাও, তাদেরকে প্রদর্শনের স্টার ভাবতে দাও। নিজের সম্পর্কে চিন্তা করা বাদ দিয়ে তাকে সহকর্মী সিনেটরদের প্রতি মনোযোগ গভীরভাবে কেন্দ্রীভূত করতে হয়েছিল। তাদের কথা শুনতে হতো। কনিষ্ঠ নিরীহ সিনেটর হিসেবে আবির্ভূত হয়ে তিনি আইন এবং কার্যপ্রণালী বিধির একজন নিষ্প্রভ শিক্ষার্থী হিসেবে নিজেকে পাকাপোক্ত এবং সিরিয়াস করে তোলেন। আক্রমণাত্মক এবং উচ্চাকাঙ্ক্ষা প্রদর্শন না করে তিনি মানুষকে পর্যবেক্ষণ করতেন। এই প্রক্রিয়ায় তিনি সিনেটরের অভ্যন্তরীণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করেন। ভোট গণনা, বিলগুলো কিভাবে পাশ হয়, নানা চরিত্র বৈশিষ্ট্যের সিনেটরদের ভেতরের অবস্থা, তাদের গভীর নিরাপত্তাহীনতা এবং দুর্বলতা। একটা পর্যায়ে প্রতিষ্ঠানটি সম্পর্কে তার গভীর উপলব্ধিকে পণ্যে পরিণত করেন এবং এর বিনিময়ে প্রভাব প্রতিপত্তি ও অনুগ্রহ অর্জন করেন। কয়েক মাস ধরে প্রচারণার মাধ্যমে তিনি তার প্রতিনিধি পরিষদের যে ইমেজ ছিল তা পরিবর্তন করতে সক্ষম হন। তাকে আর কোনো হুমকি বলে মনে হতো না। সিনেটররা যতটা নরম হচ্ছিল, তার প্রচারণাও ততই বেশি গতি লাভ করছিল। তিনি প্রধান প্রধান মিত্র জয়ের দিকে তার মনোযোগকে ঘুরিয়ে দিলেন। তিনি সবসময় বিশ্বাস করতেন যে একজন প্রধান মিত্র কাছে থাকার অর্থ হল পর্বতকেও নাড়ানো সম্ভব। প্রাথমিকভাবে তিনি রাসেলকে চিহ্নিত করেন। একাকী একজন মানুষ, ভালো কিছু করায় বিশ্বাসী এবং ক্ষমতাধর, যার প্রকৃত কোনো শিষ্য ছিল না। জনসন রাসেলকে পছন্দ করার মাধ্যমে
ঠিক কাজটি করেছিলেন। তিনি সবসময় একজন ফাদার ফিগার খুঁজতেন, কিন্তু মনোযোগ এবং আপ্রাচ্য ছিল খুবই কৌশলগত। তিনি আর্মড সার্ভিসেস কমিটিতে নিয়োগ পাওয়া নিশ্চিত করেছিলেন, যেখানে তিনি রাসেলের কাছে যাবার অবারিত সুযোগ লাভ করতে সক্ষম হয়েছিলেন। সিনেটের হলঘরে তাদের দুজনের অবিরত মুখোমুখি হওয়া কোনো আকস্মিক দুর্ঘটনা ছিল না। তিনি ধীরে ধীরে তাদের একত্রে সময় পার করার ডিউরেশন বাড়াতে থাকেন। জনসন কখনোই বেসবল খেলা পছন্দ করতেন না এবং গৃহযুদ্ধের বিষয়গুলোতে অনেকটা উদাসীন ছিলেন, কিন্তু তিনি খুব শিগগিরই এই দুটি বিষয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠেন, কারণ রাসেল এসব বিষয়ে আলোচনা করা পছন্দ করতেন। তিনি তার রক্ষণাত্মক মূল্যবোধগুলো রাসেলের কাছে প্রতিফলিত করতেন। তিনি নিঃসঙ্গ এই সিনেটরকে এমন একটা অনুভূতি দেন যে তিনি শুধু তার বন্ধুই নন, একজন পূজনীয় সন্তান ও শিষ্য। জনসন কখনো তার কাছে কোনো সুবিধা চান নাই, বরং তিনি রাসেলকে সুবিধা দেওয়ার চেষ্টা করেছেন। রাসেলের অফিস স্টাফকে আধুনিকায়ন করতে সাহায্য করেছিলেন। পরিশেষে যখন জনসন কিছু করতে চাইলেন, যেমন উপকমিটির চেয়ারম্যান পদ, তাও তিনি তা সরাসরি প্রকাশের চেয়ে আভাসে ইঙ্গিতে তার ইচ্ছার কথা প্রকাশ করলেন। রাসেল তাকে নিজের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার সম্প্রসারণ হিসেবে দেখতে শুরু করলেন। এই কারণে তিনি জনসনের জন্য যা দরকার তাই করতে রাজি ছিলেন। কয়েক বছরের মধ্যে একটা শব্দ চাউর হয়ে গেল যে জনসন সিনেটরের ভোট গণনার ব্যাপারে পারদর্শী এবং তিনি নানামুখী সিনেটরদের অভ্যন্তর পাঠ করতে পারতেন। কোনো বিল পাশ করার সময় তার এই যোগ্যতা চূড়ান্তভাবে কাজে লাগত। সিনেটররা তার কাছে এই তথ্য জানার জন্য আসতেন, তিনিও এই তথ্য তাদের কাছে ফাঁস করতেন এবং বিনিময়ে কোনো না কোনো সময় তাকে একটা সুবিধা দিতে হবে এমন আভাস দিয়ে রাখতেন। খুব ধীরে তার প্রভাব প্রতিপত্তি বাড়তে লাগলো, কিন্তু তিনি উপলব্ধি করলেন যে পার্টির অভ্যন্তরে এবং সিনেটে পুরোপুরি নিয়ন্ত্রণ পেতে হলে তার সামনে একটি বাধা আছে, তা হলো উত্তরাঞ্চলের উদারপন্থীরা। আবারও জনসন একটি নিখুঁত লক্ষ্যকে টার্গেট করলেন। তিনি হলেন সিনেটর হামফ্রে। তিনিও একজন নিঃসঙ্গ মানুষ ছিলেন, তার দরকার ছিল কারো সমর্থন। তিনি উচ্চাকাঙ্ক্ষীও ছিলেন। জনসন তিনটি পথে হামফ্রেকে উৎসাহিত করতে চেয়েছিলেন। তিনি যাতে নিঃসঙ্গতা কাটিয়ে সবকিছু ভালোবাসতে বা পছন্দ করতে পারেন। তিনি যে প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত তা তাকে বিশ্বাস করানো এবং তার উচ্চাকাঙ্ক্ষা উপলব্ধি করার উপকরণ সরবরাহ করা। জনসন রাসেলের সাথে যা করেছিলেন, এখানেও সে অভিজ্ঞতা কাজে লাগালেন। জনসন হামফ্রেকে এমন একটি ইমপ্রেশন দিলেন যে তিনি গোপনে তার পাশে থাকবেন। জনসন হামফ্রের গভীর মূল্যবোধকে প্রতিফলিত করতেন, এফডিআর এর বন্দনা করতেন, কারণ হামফ্রে তার ভক্ত ছিলেন। কিছুদিন পরই দেখা গেল হামফ্রে জনসনের জন্য সবকিছু করতেই প্রস্তুত। উত্তরাঞ্চলের উদারপন্থীদের সাথে একটি সেতুবন্ধন রচনার মধ্য দিয়ে জনসন এবার তার প্রভাব বলয় সিনেটের প্রায় সব কর্নারে বিস্তৃত করতে সমর্থ হলেন। এরই মধ্যে জনসনের জন্য ডেমোক্র্যাটদের নেতা হওয়ার ভাগ্যটি খুলে গেল। জনসন সবার মাঝে ব্যাপক আস্থা অর্জন করলেন। প্রায় সবাই তাকে সুবিধা দিল, কারণ সবার বিশ্বাস ছিল যে তিনি কাজ করতে সক্ষম। তার ক্ষমতাধর মিত্রের অভাব হলো না। তিনি ধীরে ধীরে কমিটির উপর নিয়ন্ত্রণ অর্জন করলেন এবং কমিটির কার্যপদ্ধতিতে একটি মৌলিক পরিবর্তন আনলেন। কিন্তু তিনি এটিকে খুব সতর্কতার সাথে ডেমোক্রেটিক পার্টিকে শক্তিশালী করার কাজে ব্যবহার করলেন এবং রিপাবলিকান সিনেটরদের বিরুদ্ধে ডেমোক্রেট সিনেটরদের ব্যক্তিগত লড়াইয়ের ডেমোক্রেটদের সুবিধা পাইয়ে দিতে কাজে লাগালেন। লন্ডন বি জনসনের হাতে ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে তারাও উৎসাহী হয়ে উঠতে লাগলেন। ধাপে ধাপে তিনি এই প্রভাব প্রতিপত্তি অর্জন করেছিলেন, কোনো ধরনের হুমকি না দিয়ে অথবা আক্রমণাত্মক ব্যবহার না করে। একটা সময় পার্টির অন্যরা উপলব্ধি করতে সমর্থ হলেন যে কি ঘটে গিয়েছে, কিন্তু তখন খুব দেরি হয়ে গিয়েছিল। ততদিনে পার্টির পূর্ণ নিয়ন্ত্রণ জনসনের হাতে চলে এসেছিল। তিনি সিনেটে একজন পারদর্শী সদস্যে পরিণত হন। বোঝো বা অনুধাবন করো, তুমি যেভাবে কল্পনা করো তার বিপরীত উপায় বা পন্থায় ক্ষমতা এবং জনসনের ওপর প্রভাব অর্জিত হয়। সাধারণত আমরা আমাদের নিজস্ব ধারণা দিয়ে লোকজনকে মুগ্ধ করার চেষ্টা করি, নিজেদের যতটা সম্ভব সবচেয়ে ভালোভাবে উপস্থাপনের মাধ্যমে এটা করতে চাই। আমরা আমাদের অতীতের সম্পাদিত কাজগুলো খুব বড় করে দেখাতে চাই, একটা হাইপ তৈরি করি। আমরা বড় কিছু করার অঙ্গীকার করি, আমাদেরকে সুবিধা দেওয়ার জন্য আহ্বান করি। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, এটা বিশ্বাস করার মাধ্যমে আমরা এমন সুবিধা চাই। আমরা যেটা খেয়াল করতে পারি না
তা হলো আমরা নিজস্বতার উপর সবচেয়ে বেশি মনোযোগ দেই। বিশ্বে আত্মকেন্দ্রিক মানুষের সংখ্যা বাড়ছে, এতে অন্যরা আরো বেশি অন্তর্মুখী হয়ে পড়েছে এবং তারা আমাদের চেয়ে নিজেদের স্বার্থেই বেশি প্রাধান্য বা গুরুত্ব দিচ্ছে। জনসনের গল্প প্রভাব প্রতিপত্তি বিস্তার এবং ক্ষমতার রাজকীয় রাস্তা অর্জনের বিপরীত রাস্তা বা নির্দেশনা দেখিয়ে দিয়েছে। তা হলো অন্যদের ওপর ফোকাস করো, তাদেরকে কথা বলতে দাও, অন্যদেরকে প্রদর্শনীর স্টার হতে দাও। তাদের মতামত এবং মূল্যবোধ অনুকরণে উপযুক্ত, তারা মহৎ লক্ষ্যকে সমর্থন দেয়। এই ধরনের মনোযোগ পৃথিবীতে বিরল। মানুষ এর জন্য লালায়িত। এটা তাদের বৈধকরণের অনুভূতি দেয় এবং এই অনুভূতি তাদের আত্মরক্ষণকে নিম্নগামী বা দুর্বল করে। এবং তুমি যে ধরনের আইডিয়া আভাসে ইঙ্গিত বলতে চাও তার প্রতি তাদের মন উন্মুক্ত হয়ে পড়ে। তোমার প্রথম পদক্ষেপ হবে পিছিয়ে আসা এবং তাদের সাথে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে নিজের জন্য অধনস্থ অবস্থান গ্রহণ করা। এটা সূক্ষ্মভাবে করো। তাদের উপদেশ পরামর্শ চাও। মানুষ তার প্রজ্ঞা এবং অভিজ্ঞতা দিতে চায়। যখন তুমি বুঝবে তারা তোমার প্রতি গভীর মনোযোগে আসক্ত, তখন তুমি তাদের জন্য ছোট ছোট সুবিধা দেওয়ার চেষ্টা করবে। এমন কিছু করবে যা তাদের সময় অথবা প্রচেষ্টাকে রক্ষা করবে। তারা তাৎক্ষণিকভাবে তোমার জন্য কিছু করতে চাইবে এবং কোনো ধরনের তাড়না ছাড়াই তুমি যে সুবিধা দিয়েছ তার প্রতিদান দেবে। একবার তারা তোমার জন্য সুবিধাজনক কিছু করলে তারা তোমার পক্ষে কাজ করা শুরু করবে। তারা তোমার জন্য কোনো কিছু করবে এবং তুমি যে এর যোগ্য ছিলে তা মনে করবে। তারা তোমাকে সাহায্য করা বন্ধ করতে চাইলেও তাদের বিবেক তা করতে দেবে না এবং তাদের বুদ্ধিমত্তা নিজের কাছেই প্রশ্নের মুখে পড়বে। মানুষ সাধারণত এই অবস্থায় পড়তে চায় না। এই পন্থায় কোনো গ্রুপে কাজ করলে তুমি আক্রমণাত্মক না হয়েও অথবা এমনকি উদ্দেশ্যমূলক না হয়েও তোমার প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে সক্ষম হবে। এটা হলো তোমার উচ্চাকাঙ্ক্ষার সর্বোচ্চ বড় ছদ্মবেশ। আলাপ আলোচনার সত্যিকার স্পিরিট হলো নিজের চালাকি বা চাতুরতা প্রকাশের চেয়ে যার সাথে কথা বলছো তার ভেতর থেকে চালাকি বা চতুরতা বের করে আনা। এরপর সে তোমার থেকে দূরে চলে গেলেও সন্তুষ্টি নিয়ে যাবে এবং তার বোধশক্তিও তোমার সাথে সাথে খুশি হবে। বেশিরভাগ মানুষ কম নির্দেশিত হতে চান এবং এমনকি প্রশংসার চেয়ে আনন্দিত হতে চান বেশি। জিন্দা লা ব্রুয়ের। মানব প্রকৃতির প্রধান প্রধান দিকসমূহ। শৈশবকাল থেকেই আমরা মানব প্রজাতি আমাদের ব্যক্তিত্বে প্রতিরক্ষামূলক এবং আত্মসুরক্ষামূলক দিকের বিকাশ ঘটাই। এটা শৈশবকালেই শুরু হয়। যেহেতু আমরা আমাদের শারীরিক স্পেস যা অন্যদের লঙ্ঘন করা উচিত নয় এমন বোধের চর্চা করি, পরবর্তীতে এটা ব্যক্তিগত মর্যাদার অনুভূতিতে বিস্তৃত হয়। আমরা যা চাই না তা করতে অন্যদের আমাদের প্ররোচিত করা অথবা দমন করা উচিত নয়। আমাদের ইচ্ছা অনুযায়ী পছন্দ করার স্বাধীনতা থাকা উচিত। সামাজিক মানুষ হিসেবে বেড়ে ওঠার জন্য এই বিকাশ বা উন্নতি প্রয়োজন। আমাদের বয়স বাড়ার সাথে সাথেই এই প্রতিরক্ষামূলক গুণাবলী আরও সংহত এবং দৃঢ় হয়। লোকজন অবিরত আমাদের বিচার এবং মূল্যায়ন করে। আমরা কি যথেষ্ট দক্ষ ভালো একজন খেলোয়াড়? আমরা কোনো এই নিরীক্ষণ থেকে মুক্ত নয়। আমাদের জীবনের একটি উল্লেখযোগ্য ব্যর্থতার কারণে লোকজন আমাদের নেতিবাচকভাবে জাজমেন্ট করে, যা আমাদের দীর্ঘ সময়ের জন্য পঙ্গু করে রাখে। উপরন্তু আমাদের একটা সব সময়কার অনুভূতি হলো লোকজন সর্বদা আমাদের কাছ থেকে পাওয়ার চেষ্টা করে। তারা আমাদের সময়, অর্থ, আমাদের ধারণা, আমাদের শ্রম চায়। এসবের মোকাবেলায় আমরা আরো বেশি আত্মকেন্দ্রিক এবং প্রতিরক্ষামূলক হয়ে যাই। আমাদের নিজের স্বার্থ দেখাশোনা করতে হয়, যেহেতু কেউ করে না। অবাঞ্ছিত এবং যারা আমাদের কাছ থেকে কিছু চায় তাদের প্রতিরোধ করার জন্য আমাদের চারপাশে একটা দেওয়ালের ব্যূহ রচনা করি। ২০ বছর বয়সের মধ্যেই আমাদের ভেতর প্রতিরক্ষা বা আত্মরক্ষণমূলক পদ্ধতি বিকাশ লাভ করে, কিন্তু নির্দিষ্ট পরিস্থিতিতে আমাদের অভ্যন্তরীণ দেওয়াল ভেঙে যেতে পারে। উদাহরণস্বরূপ, বন্ধুদের সঙ্গে হইচইপূর্ণ মজা করার রাতে, বিশেষ করে অত্যাধিক পানীয় পানের পর আমরা অন্যদের প্রতি এক ধরনের বন্ডিং অনুভব করি এবং এটা অনুভব করি তাদের বাছবিচার ছাড়াই। আমাদের মন আলগা হয়ে যায় এবং হঠাৎ করে নতুন এবং খুবই ইন্টারেস্টিং আইডিয়া চলে আসে। আমরা এমন কিছু করে ফেলি সাধারণ অবস্থায় যা আমরা কখনো করি না। অন্য একটি উদাহরণ হলো, ধরো আমরা একটি পাবলিক র্যালিতে অংশ নিলাম এবং একজন উৎসাহ বাড়াতে পারে এমন বক্তার বক্তব্য শুনছি যিনি একটি বিশেষ উদ্দেশ্যের পক্ষে কথা বলছেন। এতে অন্যদের মতো আমাদের ভেতরেও একই অনুভূতি হয় এবং আমাদের গ্রুপ অনুভূতি বা স্পিরিট দ্বারা আক্রান্ত হয়ে পড়ি। আমরা হঠাৎ করে ওই উদ্দেশ্যের জন্য কাজ করা বা কোনো পদক্ষেপ নেওয়ার তাড়না অনুভব করি।
স্বাভাবিক অবস্থায়, যা আমরা সাধারণত প্রতিরোধ বা বিরোধিতা করতাম। যাই হোক, সর্বাধিক বলার উদাহরণটি তখন ঘটে যখন সাধারণত আমরা কারো প্রেমে পড়ি এবং পারস্পরিক অনুভূতি একই রকম হয়। অন্যজনও আমাদের ভেতরে থাকা ইতিবাচক গুণাবলীর মূল্যায়ন করে এবং প্রতিফলন ঘটায়। আমরা নিজেকে ভালোবাসা পাবার যোগ্য বলে মনে করি। এই ধরনের অবস্থায় আমরা নিজেদের ইগো বা অহংবোধ এবং অভ্যাসগত একগুঁয়েমি পরিহার করি। আমরা নিজের ইচ্ছাশক্তির চেয়ে অপরের ইচ্ছাশক্তিকে অস্বাভাবিকভাবে প্রাধান্য দেই। এই মুহূর্তগুলোর মধ্যে যা মিল রয়েছে তা হলো আমরা অভ্যন্তরীণভাবে সুরক্ষা অনুভব করি। আমরা অপরের মাঝে নিজের প্রতিফলন দেখতে পাই। আমরা রিল্যাক্স অনুভূতি পাই। আমাদের অন্তঃস্থলে বৈধতার অনুভূতি পাই। অন্তর্মুখী এবং আত্মরক্ষণমূলক না হয়ে আমরা আমাদের মনকে বহির্মুখী নির্দেশনায়, অহংবোধের বাইরে কোনো উদ্দেশ্যের প্রতি, নতুন কোনো ধারণার প্রতি অথবা অন্যের সুখের প্রতি পরিচালিত করতে পারি। বোঝো বা অনুধাবন করো। এই ধরনের বৈধকরণ অনুভূতি তৈরি হলো স্বর্ণদিক, যা মানুষের আত্মরক্ষা বা প্রতিরক্ষাকে উন্মুক্ত করে। আমরা এই ধরনের শক্তি নিজের ভেতরে ধারণ করা ছাড়া এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে পারি না। আমরা সব সময় নিজেকে এমন অবস্থার মধ্যে খুঁজে পাই যেখানে আমাদের প্রয়োজন লোকজনকে তাদের প্রতিরোধমূলক অবস্থান থেকে সরানো, তাদের সহায়তা আমাদের প্রয়োজন, অথবা তাদের কুরুচিপূর্ণ ব্যবহার আমাদের পরিবর্তন করা প্রয়োজন। আমরা যদি পিটাইয়া কাউকে অপরাধ অনুভব করাই, তবে তার মধ্যে আত্মরক্ষার বোধ জেগে উঠবে। সে আরো বেশি প্রতিরক্ষামূলক হয়ে উঠবে। এই পদ্ধতির মাধ্যমে যদি কোনোভাবে আমরা যা চাই তা পেতে সফল হই, তবে তাদের সমর্থন বিরক্তি ভাবসহ হালকা হয়ে যায়। আমরা তাদের কাছ থেকে সময়, অর্থ, আইডিয়া গ্রহণ করি এবং তারা আর প্রভাবান্বিত হবে না। যদি আমাদের দীর্ঘ সময় ধরে ক্রমাগত লোকজনের প্রতিহত করতে হয় এবং সঠিক লক্ষ্যে পৌঁছাতে না পারি, তবে জীবনে খুব বিপজ্জনক গতিশীলতার মুখোমুখি হতে হবে। এটা মানুষের আপাত উদাসীনতাকে আরো হতাশ করে তোলে। এটা সূক্ষ্মভাবে আমাদের আচরণকে সংক্রমিত করে। যখন আমরা অন্যদের প্রভাবিত করার প্রয়োজনীয়তা অনুভব করি, তখন তারা আমাদের প্রয়োজনীয়তা এবং অনিরাপত্তা অনুধাবন করে। আমরা খুশি করার জন্য প্রচণ্ড চেষ্টা করি। আমাদের কখনো কখনো কিছুটা বেপরোয়া এবং শুরুর আগেই পরাজিত মনে হয়। এটা নেতিবাচক আত্মপরিপূর্ণতায় রূপান্তরিত হয়, যা আমাদেরকে সমস্যার উৎস সম্পর্কে সচেতন না করে কোণঠাসা করে রাখে। খুব দেরি হয়ে যাওয়ার আগেই আমাদেরকে অবশ্যই এই শক্তিকে ঘুরিয়ে দিতে হবে, যেটা জনসন তার 40 বছর বয়সে করতে পেরেছিল। মানুষের আকাঙ্ক্ষার আলোকে বৈধতা দিয়ে এবং তাদের প্রতিরক্ষণকে কমিয়ে আমাদের ভেতরে ধারণ করা শক্তিকে আবিষ্কার করতে হবে। বাস্তববাদী এবং কৌশলগত আচরণের মাধ্যমে এটা করার প্রধান চাবিকাঠি হলো মানব প্রকৃতির মৌলিক বিধিবিধান পরিপূর্ণরূপে বুঝতে পারা। এই বিধিবিধান হলো নিম্নরূপ। লোকজনের নিজের সম্পর্কে একটি ধারণা আছে, যেটাকে আমরা স্ব-মতামত বা আত্ম অভিমত বলি। এই নিজস্ব মতামত নিখুঁত হতেও পারে অথবা নাও হতে পারে, তাতে কিছু আসে যায় না। যা আসে যায় তা হলো লোকেরা তাদের নিজস্ব চরিত্র এবং যোগ্যতা কিভাবে উপলব্ধি করে। মানুষের নিজস্ব মতামতের 3টি গুণ বৈশিষ্ট্য আছে, যা প্রায় সর্বজনীন। আমি স্বায়ত্তশাসিত, আমার স্বাধীন ইচ্ছা অনুযায়ী কাজ করি, আমি আমার নিজস্ব পন্থায় বুদ্ধিমান, এবং আমি মূলত ভালো এবং শালীন। প্রথম সার্বজনীন বিষয় হলো আমি আমার স্বাধীন ইচ্ছা অনুসারে কাজ করছি। যদি আমরা একটি গ্রুপে যোগ দেই অথবা কিছু বিশ্বাস করি অথবা কিছু ক্রয় করি, আমরা তা করি কারণ আমরা করতে পছন্দ করি। সত্যটা হলো সম্ভবত আমরা কাজটি করতে প্ররোচিত হয়েছি অথবা কোনো চাপের কাছে নতি স্বীকার করেছি। যদি আমরা সচেতনভাবে কোনো চাপ অনুভব করি, যেমন বসকে মান্য করার ক্ষেত্রে, তখন হয় আমাদের নিজেদেরকে বলি যে আমরা নিজেরাই মান্য করছি অথবা চাপের ফলে মান্য করছি, বিধায় আমরা গভীরভাবে অসন্তুষ্ট হই। শেষটির ক্ষেত্রে আমরা হাসি মুখে হয়তো মান্য করতে পারি, কিন্তু ভেতরে ভেতরে বিদ্রোহ করার পথ খুঁজি। অন্য কথায়, এমতো অবস্থায় আমরা আমাদের স্বাধীন ইচ্ছা প্রকাশের সার্বক্ষণিক প্রয়োজনীয়তা অনুভব করি। দ্বিতীয় সার্বজনীন হলো আমি বুদ্ধিমান। আমরা হয়তো উপলব্ধি করি যে আমরা আইনস্টাইনের লেভেলের নয়, কিন্তু আমাদের কর্মক্ষেত্রে, আমাদের পন্থায় আমরা বুদ্ধিমান। একজন পানির মিস্ত্রি একটি বাড়ির অভ্যন্তরের কাজ করার সময় উচ্চতর জ্ঞান ও দক্ষতার বহিঃপ্রকাশ ঘটায়। এটা বুদ্ধিমত্তার একটা ফর্ম।
একজন ব্যক্তি চিন্তা করে তার রাজনৈতিক অভিমত গঠিত হয় কমন সেন্স থেকে। এটা বুদ্ধিমত্তার আরেকটি লক্ষণ। অন্তত সে এভাবে দেখে না। মানুষ নিজেকে অতি সরল এবং কম বুদ্ধিমান ভেবে কখনোই স্বস্তি পায় না। যদি তাদেরকে স্বীকার করতে হয় যে প্রথাগতভাবে তারা স্মার্ট নয়, তারা তখন মোটের ওপর চিন্তা করে অন্তত অন্যদের চেয়ে তারা চালাক। তৃতীয়, সার্বজনীন। আমি একজন ভালো মানুষ। আমরা নিজেদেরকে সঠিক কারণ সমর্থন হিসেবে দেখতে চাই। আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি। আমরা একটা টিমের খেলোয়াড়। যদি আমরা বস হতে পারি, তবে দলের মধ্যে শৃঙ্খলা তৈরি করতে পছন্দ করি। আমরা এটাকে শক্ত প্রেম বলি। আমরা অন্যের কল্যাণের জন্য ক্রিয়াকর্ম করি। লোকজনের আরো বেশি নিজস্ব মতামত থাকে, যা তাদের বিশেষ নিরাপত্তাহীনতাকে নিয়ন্ত্রণ করে। উদাহরণস্বরূপ, আমি একটি মুক্ত আত্মা, এক ধরনের একটি, অথবা আমি খুব স্বনির্ভর এবং আমার কারো সাহায্যের প্রয়োজন নেই, অথবা আমি দেখতে সুন্দর এবং আমি এর ওপর নির্ভর করতে পারি, অথবা আমি একজন বিদ্রোহী এবং সমস্ত কর্তৃত্বকে তুচ্ছ করতে পারি। এই বিভিন্ন স্ব-মতামতের মধ্যে অন্তর্ভুক্ত হলো শ্রেষ্ঠত্বের অনুভূতি। আমি একজন বিদ্রোহী এবং তুমি তার চেয়ে কম। এই ধরনের বেশিরভাগ স্ব-মতামত শ্রেণী শৈশবকালের বিকাশের বিষয়গুলোর সাথে সম্পর্কিত। উদাহরণস্বরূপ, বিদ্রোহী শ্রেণীর ফাদার ফিগাররা তাদের ছোটবেলায় হতাশ করেছিলেন, অথবা সম্ভবত সে হুমকির শিকার হয়েছিল এবং সে কারণে কোনো হীনমন্যতার অনুভূতি সে সহ্য করতে পারে না। তাকে অবশ্যই সব কর্তৃত্বকে তুচ্ছ করতে হবে। স্বনির্ভর শ্রেণীরা হয়তো ছোটবেলায় মায়ের আদর পায়নি, অথবা মা থেকে বিচ্ছিন্ন থাকতে হয়েছে। সব সময় বিসর্জন বা পরিত্যাগের একটা অনুভূতি তাদের তাড়া করে বেড়ায় এবং তারা নিজের মধ্যে একটা রূঢ় স্বাধীনতার চিত্র এঁকে নেয়। আমাদের নিজস্ব অভিমত বা নিজস্ব মতামত হলো প্রাথমিক। এটা ব্যাপকভাবে আমাদের চিন্তা এবং মূল্যবোধকে নির্ধারণ করে। এসব আইডিয়া আমাদের স্ব-মতামতের সাথে সাংঘর্ষিক হয়, তা আমরা গ্রহণ করি না। আমরা বিশেষত নিজেদেরকে শক্ত এবং স্বনির্ভর হিসেবে দেখে থাকি। তখন আমরা বাস্তববাদী আইডিয়া এবং দর্শনের দিকে মনোযোগ দেই। এক্ষেত্রে যদি আমরা খ্রিস্টান হই, তবে আমরা খ্রিস্টবাদের মতবাদকে পুনরায় ব্যাখ্যা করি, যা আমাদের ভাবমূর্তির সাথে মিলে যায়। খ্রিস্টবাদের মধ্যে আমরা এমন উপাদান খুঁজি যা আমাদের স্বনির্ভরতা, শক্ত প্রেম এবং আমাদের শত্রুদের খতম করার উপরে জোর দেয়। সাধারণভাবে আমরা এমন গ্রুপের সাথে সম্পর্কিত হতে পছন্দ করি যা আমাদের মহৎ এবং স্মার্টের অনুভূতিকে বৈধতা দেয়। আমরা ভাবতে পারি যে আমাদের নির্দিষ্ট ধারণা বা মূল্যবোধ রয়েছে, যা এমনি এমনিই রয়েছে, কিন্তু বাস্তবতা হলো এগুলো আমাদের নিজস্ব মতামতের উপর নির্ভর করে গড়ে ওঠে। যখন তুমি কাউকে কিছু বোঝানোর চেষ্টা করবে, তখন তিনটি জিনিসের একটি ঘটবে। প্রথমত, তুমি সম্ভবত অসাবধানতাবশত তাদের নিজস্ব মতামতের একটি বিশেষ দিককে চ্যালেঞ্জ করছো। একটা আলোচনা তর্ক বিতর্কের রূপ নিতে পারে। যার সাথে আলোচনা করছো সে এমন তর্ক বিতর্কের কারণে নিজেকে নির্বোধ ভাবতে পারে, অথবা ভাবতে পারো তুমি তার ব্রেইন ওয়াশ করছো। এমনকি যদিও তুমি তোমার যুক্তিতে সূক্ষ্ম থাকো, তাহলে তার ইঙ্গিত হবে তুমি তার চেয়ে ভালো জানো। আর যদি এটা ঘটে, তাহলে তারা আরো বেশি আত্মরক্ষা বা প্রতিরক্ষামূলক এবং প্রতিরোধী হয়ে উঠবে। প্রাচীরগুলো উপরে উঠে যাবে, যা আর কখনো নামবে না। দ্বিতীয়ত, তুমি তাদের নিজস্ব মতামতকে নিরপেক্ষ অবস্থানে রেখে দিতে পারো। চ্যালেঞ্জও করবে না, আবার নিশ্চয়তা বিধান বা সমর্থনও করবে না। আবেগ পরিহার করে যদি তুমি যৌক্তিক হও এবং তোমার আবেদন শান্ত হয়, তবে এটা ঘটবে। এই পরিস্থিতিতে অবশ্য লোকজন প্রতিরোধী এবং সন্দেহপ্রবণ হয়। তোমার অ্যাপ্রোচ কমপক্ষে তা প্রবল করবে না এবং তোমার যৌক্তিক তর্ক বা যুক্তি দিয়ে তাদের অন্তত পরিবর্তন বা পরিচালনা করার সুযোগ থাকবে। তৃতীয়ত, তুমি সক্রিয়ভাবে তাদের স্ব-মতামতের নিশ্চয়তা বিধান করতে পারো। এক্ষেত্রে তুমি লোকজনের অন্যতম আবেগীয় চাহিদা পূরণ করছো। আমরা কল্পনা করি যে আমরা স্বাধীন, বুদ্ধিমান, শালীন এবং স্বনির্ভর, কিন্তু কেবল অন্যরাই আমাদের এটা নিশ্চিত করতে পারে। এই রূঢ় এবং প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা সর্বদা আত্মসন্দেহপ্রবণ। আমরা এই বৈধতা কখনো পাই না। আমরা যখন কোনো প্রেমে পড়ি অথবা কোনো র্যালিতে অংশ নেই, তখন এই বৈধতার অনুভূতি জাদুর মতো কাজ করে। আমার সাথে সম্পৃক্ত মানুষগুলো আমার প্রতি রিল্যাক্স থাকে। নিরাপত্তাহীনতা আর আমাদের গ্রাস করতে পারে না। তারা তাদের মনোযোগকে বাইরের দিকে চালিত করতে পারে। তাদের মন খোলামেলা, তাদেরকে পরামর্শ এবং পরোক্ষ ইঙ্গিতের প্রতি সহজগ্রাহী করে তোলে। যদি তারা তোমাকে সহায়তা করার সিদ্ধান্ত নেয়, তবে তারা এমন অনুভব করে যে নিজের ইচ্ছাতেই তারা তোমাকে সাহায্য করছে। তোমার কাজটি সহজ। ধীরে ধীরে মানুষের মধ্যে নিরাপত্তা বা সুরক্ষার অনুভূতি প্রবেশ করাও।
তোমার আচরণে তাদের মূল্যবোধের প্রতিফলন ঘটাও। তুমি যে তাদের পছন্দ ও সম্মান করো তা তোমার আচরণে ফুটিয়ে তোলো। তারা যেন অনুভব করে যে তুমি তাদের প্রজ্ঞা এবং অভিজ্ঞতাকে মূল্যায়ন করো। পারস্পরিক উষ্ণতার পরিবেশ তৈরি করো। তারা যেন তোমার সাথে হাসতে পারে এমন অনুভূতি জাগ্রত করো। যদি তোমার অনুভূতি সম্পূর্ণরূপে ভুয়া না হয়, তবে এগুলো সর্বোত্তমভাবে কাজ করবে। তোমার সহানুভূতি চর্চার মাধ্যমে, তাদের দৃষ্টিভঙ্গি উপলব্ধি করার মাধ্যমে তুমি সত্যিকারভাবে এই জাতীয় আবেগ অনুভব করতে পারো। একটি শর্ত বা গুণ। বেশিরভাগ মানুষের মধ্যে উচ্চমাত্রার অভিমত থাকে, কিন্তু কিছু কিছু মানুষের আবার নিম্নমাত্রার অভিমত থাকে। তারা নিজেদেরকে বলে, আমি ভালো জিনিসের যোগ্য নই, অথবা আমি খুব ভালো মানুষ নই, অথবা আমার সমস্যা অনেক বেশি। কারণ সাধারণত তারা ভাবে খারাপ জিনিসগুলো তাদের সাথেই ঘটে, তাই খারাপ কিছু ঘটলেও তারা প্রায় ভারমুক্তি অনুভব করে এবং নিজেদের অবস্থানকে জাস্টিফাইড মনে করে। এইভাবে তাদের নিম্নমাত্রার অভিমত তাদের জীবনে সফলতা লাভ করার বিষয়ে তাদের নিরাপত্তাহীনতাকে প্রশমিত করে। যদি তোমার লক্ষ্য হয় নিম্নমাত্রার অভিমত হয়, তবে একই নিয়ম প্রযোজ্য। যদি তুমি চাপাচাপি বা জিদ করো যে তোমার উপদেশের আলোকে তারা তাদের জীবনকে সহজেই আরো ভালো করতে পারবে, তবে এটা তাদের বিশ্বাসের সাথে সাংঘর্ষিক হবে। তারা মনে করবে পৃথিবী তাদের বিরুদ্ধে এবং তারা ভালো কিছু পাওয়ার যোগ্য নয়। তারা তোমার ধারণাকে ছেড়ে দেবে এবং তোমাকে প্রতিরোধ করবে। এর পরিবর্তে তোমাকে অবশ্যই তাদের অভিমতের মধ্যে থেকে কাজ করতে হবে। তাদের জীবনের অবিচার এবং সমস্যার প্রতি সহানুভূতিশীল হতে হবে। তোমার কর্মপন্থার স্বাধীনতা নিখুঁত করতে হবে এবং এমনকি মনস্তত্ত্বের বিপরীত প্রয়োগ করতে হবে। পরিশেষে এই শক্তির বিকাশে তুমি সবচেয়ে বড় যে বাধার সম্মুখীন হবে তা প্রভাব প্রতিপত্তি ধারণার পূর্ব সংস্কারের সংস্কৃতি থেকে আসে। কেন আমরা সবাই একে অপরের সাথে সৎ ও স্বচ্ছ হতে পারি না এবং কি চাই তা সহজে বলতে পারি না? কেন আমরা শুধু মানুষকে সে যা তাই থাকতে দেই না এবং কেন তাদের পরিবর্তন করার চেষ্টা করি না? কৌশলী হওয়া খারাপ এবং হস্তক্ষেপ তুল্য। প্রথমত, যখন মানুষ তোমাকে এই জাতীয় কথা বলবে, তখন তোমাকে সতর্ক হতে হবে। আমরা মানব সম্প্রদায় শক্তিহীনতার অনুভূতি তৈরি হতে দিতে পারি না। আমাদের প্রভাবের দরকার আছে, অথবা আমরা দুর্দশাগ্রস্ত হব। ন্যায়পরায়ণতার প্রসারীরা ভিন্ন নয়, কারণ তাদের স্বর্গীয় গুণাবলীতে বিশ্বাস করা দরকার। তারা প্রভাব প্রতিপত্তির প্রয়োজনীয়তার সাথে এই অভিমতকে সমান বা সরল করতে পারে না। তারা মাঝে মাঝে পরোক্ষ আক্রমণাত্মক হয়ে ওঠে এবং স্বার্থসিদ্ধির জন্য অন্যদের অপরাধী বানায়। যারা ফেস ভ্যালুর কারণে এসব কথা বলে, তাদের কখনো গ্রহণ করো না। দ্বিতীয়, আমরা মানুষ কখনো অন্যদের প্রভাবান্বিত করার চেষ্টা পরিহার করতে পারি না। আমরা যা বলি বা করি তা অন্যরা পরীক্ষা নিরীক্ষা করে এবং ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদের উদ্দেশ্য সূত্র খোঁজার জন্য। আমরা কি নীরব? সম্ভবত এর কারণ আমরা হতাশ এবং আমরা এটাকে পরিষ্কার করতে চাই, অথবা আমরা প্রকৃতার্থেই শুনছি। ভদ্রতা হলো মুগ্ধ করার উপায়। আমরা যাই করি না কেন, মানুষ সেটাকে প্রভাব বিস্তারের প্রচেষ্টা হিসেবে বিবেচনা করবে, আর তাদের এই ভাবনাটা অমূলকও নয়। সামাজিক প্রাণী হিসেবে আমরা এই গেমটি ক্রমাগতভাবে এড়াতে পারি না। আমরা এটার সম্পর্কে সচেতন হই অথবা না হই। বেশিরভাগ লোকেরা অন্যের চিন্তায় সময় ও প্রচেষ্টা ব্যয় করতে চায় না। অন্যের প্রতিরক্ষায় অতীতে কৌশলগত প্রবেশের অনুসন্ধান করতে চায় না। তারা অলস। তারা একান্তই নিজেদের হতে চায় না, সততার সাথে কথা বলতে চায় অথবা কিছুই করতে চায় না। এটা তাদের নৈতিক মূল্যবোধ থেকে উৎপন্ন হয়েছে বলে তারা জাস্টিফাই বা সত্যতা প্রতিপাদন করে। যেহেতু এই খেলাটি অনিবার্য, সেহেতু একে অস্বীকার না করে এতে দক্ষ হতে হবে। শেষ পর্যন্ত প্রভাব বিস্তারের দক্ষ হলে নৈতিক অবস্থানের চেয়ে সামাজিকভাবে বেশি সুবিধা পাওয়া যায়। এই ক্ষমতার মাধ্যমে আমরা বিপজ্জনক মানুষ অথবা সমাজ বিরোধী ধারণাকে প্রভাবিত করতে পারি। প্ররোচনায় দক্ষ হয়ে ওঠার জন্য অন্যের পরিপ্রেক্ষিত বা দৃষ্টিভঙ্গিতে নিজেকে নিমজ্জিত করা, আমাদের সহানুভূতিশীলতার চর্চা করা প্রয়োজন। আমাদের সাংস্কৃতিক পূর্ব সংস্কারের প্রতি বাধ্য থাকতে হবে এবং পরিপূর্ণ সততার প্রয়োজনীয়তার প্রতি মাথা নোয়াতে হবে। কিন্তু অন্তর্মুখীভাবে আমাদের অবশ্যই উপলব্ধি করতে হবে যে এগুলো বোগামি বা আজেবাজে কথা, এবং আমাদের নিজেদের মঙ্গলের জন্য যা দরকার তাই চর্চা করতে হবে। পারদর্শী প্ররোচক হওয়ার 5টি কৌশল। কাউকে বোঝানোর ক্ষেত্রে পারদর্শী হতে হলে নিচের 5টি কৌশল অবলম্বন করতে হবে। এই কৌশলগুলো ইতিহাসের সেরা প্রভাব বিস্তারকারীদের উদাহরণ থেকে
নেওয়া হয়েছে। এগুলো এমনভাবে ডিজাইন করা যা তোমার লক্ষ্যের উপর গভীরভাবে ফোকাস করবে এবং তোমার ভেতর আবেগীয় প্রভাব তৈরি করবে, যা অন্যদের প্রতিরোধকে হ্রাস করবে। এই 5টি কৌশলকে সবসময় চর্চা করতে হবে। 1. নিজেকে গভীর শ্রোতায় পরিণত করো। সাধারণ কথাবার্তায় আমাদের মনোযোগ সাধারণত বিভক্ত হয়। কথাবার্তা চালু রাখতে এবং তা অনুসরণ করতে অন্যরা যা বলে আমরা তার অংশবিশেষ শুনি। একই সময় আমরা চিন্তাও করি যে পরবর্তীতে আমরা কি বলবো। হয়তো আমাদের নিজেদের কোনো উত্তেজনাকর গল্প, অথবা আমরা কোনো প্রাসঙ্গিক বিষয় নিয়ে দিবাস্বপ্ন দেখব। এর কারণ খুবই সাধারণ। আমরা অন্যদের তুলনায় নিজেদের চিন্তাভাবনা, অনুভূতি এবং অভিজ্ঞতার প্রতি বেশি আগ্রহী। যদি এটা না হয়, তবে আমরা পূর্ণ মনোযোগ সহকারে অন্যদের কথা শুনতে পারি। স্বাভাবিক প্রেসক্রিপশন হলো কথা কম বলো কিন্তু শোনো বেশি। তবে এটা অর্থহীন উপদেশ হবে যদি আমরা নিজেদের আগ্রহ, অনুভূতিকে বেশি প্রাধান্য দেই ও পছন্দ করি। একমাত্র সমাধান হলো নিজেরটাকে প্রাধান্য দেওয়ার এই প্রবণতা পরিত্যাগ করে অন্যদেরটাকে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ নিজের মনকে বিপরীত দিকে চালিত করতে হবে। এটাকে এইভাবে চিন্তা করো, তুমি শুধু তোমার নিজের চিন্তাটাই ভালোভাবে জানো। অর্থাৎ নিজের চিন্তা সম্পর্কেই কেবল তোমার ভালো জ্ঞান আছে। তুমি খুব কদাচিৎ চমৎকৃত হও। তোমার মন নিবিড়ভাবে একই বিষয় চারিদিকে ঘুরতে থাকে। তবে তোমার মুখোমুখি প্রতিটি ব্যক্তি বিস্ময়ে ভরপুর, অনাবিষ্কৃত একটি দেশের মতো। এক মুহূর্তের জন্য কল্পনা করো যে তুমি কোনো মানুষের মনের ভেতরে যেতে পেরেছ। এটা কতটা বিস্ময়কর ভ্রমণ হবে তা একবার মনে করো। যেসব মানুষকে সাধারণত শান্ত এবং কিছুটা বোকা মনে হয়, তারাও তোমার জন্য একটি বিস্ময়। তাদের মনের ভেতরেও বিস্ময়কর একটি সত্তা আছে যা তোমাকে অনুসন্ধান করতে হবে। এমনকি নিরক্ষর, গ্রাম্য এবং বোকা লোকের কাছ থেকেও তুমি তাদের ত্রুটির ধরন সম্পর্কে শিক্ষা লাভ করতে পারো। যেহেতু তুমি তোমার মনকে অন্যদের মনের কাছে উন্মুক্ত করে দিয়েছ, সেহেতু গভীর শ্রোতায় রূপান্তরিত হওয়া শুধুমাত্র তোমাকে আনন্দই দেবে না, বরং মানুষের মন সম্পর্কে তোমাকে অমূল্য শিক্ষা দেবে। একবার তুমি শুনতে অনুপ্রাণিত হলে বাকিটা তোমার জন্য অপেক্ষাকৃত সহজ হয়ে যাবে। তুমি তোমার শোনার পেছনের কৌশলগত উদ্দেশ্যটি খুব বেশি স্পষ্ট করতে পারবে না। যার কথা শুনছো সে যাতে মনে করে তোমার মধ্যে প্রাণবন্ত বিনিময় হচ্ছে, যদিও শেষ পর্যন্ত 80% কথাই অপরপক্ষ বলে। এই উদ্দেশ্যে তবে চাকরির ইন্টারভিউয়ের মতো কোনো প্রশ্ন করে তাকে বাধা দিও না। এর পরিবর্তে তাদের অকথ্য ইঙ্গিতের প্রতি লক্ষ্য করো। যখন বিশেষ কোনো টপিক নিয়ে আলোচনা হবে, তখন দেখবে তাদের চোখ উজ্জ্বল হয়ে উঠেছে। তোমাকে অবশ্যই কথোপকথনের সেই পথে পরিচালিত করতে হবে। কোনো উপলব্ধি ছাড়াই লোকের কথা বলবে। প্রায় সবাই নিজেদের শৈশব, পরিবার, কর্মক্ষেত্র অথবা প্রিয় কোনো বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করে। তারা যা বলছে তাতে তুমি গভীরভাবে মনোনিবেশ করেছো, কিন্তু তোমাকে অবশ্যই বাহ্যিকভাবে স্বাচ্ছন্দ্য অনুভব করতে হবে। যখন তারা কথা বলে, তুমি তোমার আই কন্টাক্ট এবং মাথা ঝাঁকানো বজায় রেখে কথা শুনবে। তুমি যে কথা শুনছো তা বোঝানোর সর্বোত্তম উপায় হলো সে যা বলছে মাঝে মাঝে তোমার কথায় তার প্রতিফলন ঘটাও। কিন্তু সে যে শব্দগুলো বলছে তাই বলো না, বরং একই কথা অন্য শব্দে এবং তোমার অভিজ্ঞতার আলোকে ফিল্টার করে প্রকাশ করো। পরিশেষে যতই তারা কথা বলবে, ততই তারা তাদের নিরাপত্তাহীনতা ও অপূর্ণ আকাঙ্ক্ষা প্রকাশ করে দেবে। নিজের সম্পর্কে ভালোবোধ করার অনুভূতির মুখোমুখি হওয়া থেকে তাদেরকে দূরে সরিয়ে আনাই তোমার লক্ষ্য। তুমি তাদেরকেই প্রদর্শনের স্টার হতে দাও। তুমি তাদের ব্যক্তিত্বের মজাদার দিক বের করে আনো। এটা করার জন্য তারা তোমাকে ভালোবাসবে এবং পরবর্তী ধাপের মুখোমুখি হতে চাইবে। তোমার উপস্থিতিতে তারা যেহেতু ক্রমাগত স্বাচ্ছন্দ্য হয়ে উঠবে, সেহেতু তুমি তাদের মধ্যে তোমার ধারণা প্রথিত করার এবং তাদের ব্যবহারকে প্রভাবিত করার সুযোগ বেশি পাবে। 2. সঠিক বা যথাযথ মেজাজ মানুষের মধ্যে সংক্রামিত করে। সামাজিক প্রাণী হিসেবে আমরা অন্যের মেজাজের প্রতি চূড়ান্তভাবে সংবেদনশীল। এটা আমাদেরকে অন্য মানুষকে প্রভাবিত করার জন্য তাদের ভেতরে সূক্ষ্মভাবে আমাদের মেজাজ সঞ্চার করার ক্ষমতা দেয়। যদি তুমি স্বাচ্ছন্দ্য হও এবং একটি আনন্দদায়ক অভিজ্ঞতা প্রত্যাশা করো, তবে এই সঞ্চারিত মেজাজ অন্য ব্যক্তিদের উপর প্রতিফলিত করার মতো প্রভাব ফেলবে। এতে নিজেকে খাপ খাওয়ানোর জন্য সর্বোত্তম উপায় হলো সম্পূর্ণরূপে এই অভ্যাসে অভ্যস্ত হওয়া। অন্য লোকেদের বাজবিচার করো না, তারা যেমন আছে তেমনি গ্রহণ করো। অ্যাম্বাসেডর উপন্যাসে লেখক হেনরি জেমস এই আদর্শ মেরি ডি ভিওলেটের চরিত্রে সুন্দরভাবে চিত্রিত করেছেন। মেরি ছিলেন একজন
ফরাসি বৃদ্ধা। তার আচার আচরণ ছিল নিষ্কলঙ্ক। তিনি তার ভালোবাসার জন্য সহায়তা করতে একজন আমেরিকানকে গোপনে ব্যবহার করেছিলেন। ওই আমেরিকানের নাম ছিল ল্যাম্বার্ট স্ট্রেথার। মেরিকে প্রথম দেখার মুহূর্ত থেকেই স্ট্রেথার তার প্রতি মন্ত্রমুগ্ধ হয়ে যান। মেরিকে তার কাছে প্রাঞ্জলতা এবং রহস্যময়তার মিশেল বলে মনে হতো। স্ট্রেথারের কথা মেরি গভীর মনোযোগ দিয়ে শুনত, কোনো উত্তর দিত না। সে স্ট্রেথারকে এমন একটি অনুভূতি দিত যে সে তার কথা সব বুঝতে পেরেছে। সে তার অনুভূতি দিয়ে আবদ্ধ করে ফেলে। সে প্রথম থেকেই এমন ব্যবহার করত যে তারা দুজন খুব ভালো বন্ধু, কিন্তু এটা কেবল তার ব্যবহারেই প্রকাশ পেত। সে তেমন কোনো কথা বলতো না। স্ট্রেথার তাকে মায়াবী আত্মা বলে অভিহিত করত এবং এটার একটা সম্মোহনী প্রভাব তার উপর পড়ত। তার কাছে মেরি সাহায্য চাওয়ার আগেই সে সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণে চলে গেল এবং সে মেরির জন্য যে কোনো কিছু করতে রাজি ছিল। এই ধরনের আচরণ মাতৃ প্রতিমাকে প্রতিবিম্বিত করে। তার ভালোবাসা নিঃশর্ত। কথায় সবকিছু প্রকাশ করতে হয় না, বরং চোখ ও শারীরিক ভাবভঙ্গি অনেক কিছু প্রকাশ করে দেয়। এটা সমানভাবে নারী ও পুরুষের উপর কাজ করে এবং যে কারোর উপরই একটা সম্মোহনী প্রভাব রয়েছে। এর একটি মাত্রা হলো হাসি এবং আনন্দের মাধ্যমে মানুষের মধ্যে উষ্ণ অনুভূতির সঞ্চার করা। এক্ষেত্রে পারদর্শী ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন। অবশ্যই তিনি অ্যালকোহল ব্যবহার করেছিলেন, যা মুক্তভাবে তার অফিসে প্রবাহিত হয়েছিল, কিন্তু তার লক্ষ্যের ব্যক্তিরা কখনো তা জানতে পারত না যে তার নিজের গ্লাসের বেশিরভাগই মদের বদলে পানি দ্বারা পরিপূর্ণ থাকত, যাতে তার নিজের উপর নিয়ন্ত্রণ বজায় থাকে। তার অশ্লীল কৌতুক এবং রঙিন মজার কাহিনীগুলো ক্লাবের মতো স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করত। তার যে মেজাজ থাকত তা প্রতিরোধ করা সত্যিই কঠিন ছিল। জনসন মাঝে মাঝে তার হাত তার কাছে আসা ব্যক্তির কাঁধের উপর রাখতেন, যখন তখন হাত ছুতেন। অনেক গবেষণায় দেখা গেছে যে পারস্পরিক কথোপকথনে অবাচনিক ইঙ্গিত যেমন হাত ছোঁয়া অনেক শক্তিশালী প্রভাব ফেলে। এটা অন্য পক্ষকে তোমার সম্পর্কে ইতিবাচক চিন্তা করায়। এই ধরনের শালীন টোকা সহানুভূতিশীল অনুভূতি তৈরি করে, যতক্ষণ না তুমি চোখের যোগাযোগ বজায় রাখো, কারণ এটা যৌনতাপূর্ণ অর্থ প্রকাশ করে। মনে রেখো যে মানুষের সম্পর্কে তোমার প্রত্যাশার ব্যাপারে তাদের কাছে অবাচনিকভাবেই যোগাযোগ হয়। উদাহরণস্বরূপ, এটা দেখা গেছে যে যে শিক্ষকরা তাদের শিক্ষার্থীকে কাজ থেকে বৃহত্তর জিনিস প্রত্যাশা করে, তারা মুখে কিছু বলা ছাড়াই তাদের কাজ এবং গ্রেডের ওপর ইতিবাচক প্রভাব রাখতে পারে। যখন তুমি কারোর সাথে দেখা করে উচ্ছ্বসিত বোধ করো, তখন তোমার এই বোধ শক্তিশালী উপায়ে তার কাছে যোগাযোগ স্থাপন করে। যদি তুমি কারো কাছে সুবিধা চাও, তবে তাকে উদার এবং যত্নবান হিসেবে কল্পনা করো। অনেকেই দাবি করেছেন অন্যকে হ্যান্ডসাম অথবা দেখতে সুন্দর চিন্তা করার মাধ্যমে বিরাট ফলাফল পেয়েছেন। ৩. তাদের নিজস্ব অভিমত নিশ্চিত করো। উচ্চমাত্রার আত্মমতামতের সাথে মানুষের নিজস্ব অভিমতের সার্বজনীন গুণাবলীগুলো স্মরণ করো। এই গুণাবলীগুলোর সাথে কিভাবে যোগাযোগ করা যায় তা নিচে বর্ণনা করা হলো। স্বায়ত্তশাসন। প্রভাব বিস্তারের কোনো প্রচেষ্টাই কাজ করে না যদি লোকেরা মনে করে যে তারা কোনো না কোনোভাবে বাধ্য হচ্ছে বা প্ররোচনার শিকার হচ্ছে। তুমি যা চাইবে তারা অবশ্যই তা করাই পছন্দ করবে। তুমি যতই গভীরভাবে এই ইমপ্রেশন বা অভিব্যক্তির ছাপ তৈরি করতে পারবে, ততই তোমার সফলতার সম্ভাবনা দেখা দেবে। টম সাওয়ার উপন্যাসে ১২ বছরের নায়ককে যখন কাণ্ডজ্ঞানের বালক হিসেবে চিত্রিত করা হয়েছে, সে তার খালার কাছে বড় হয়েছে। মানব প্রকৃতির বিষয়ে তার ছিল অস্বাভাবিক সংবেদনশীলতা। তার চতুরতা সত্ত্বেও টম সবসময় সমস্যায় পতিত হতো। বইয়ের ২য় অধ্যায় শুরু হয়েছে লড়াই করার জন্য টমকে শাস্তি দেওয়ার মধ্য দিয়ে। বন্ধুদের নিয়ে গ্রীষ্মকালের বিকেলে হুড়োহুড়ি করে সময় কাটানো এবং নদীতে সাঁতার কাটানোর পরিবর্তে টমকে বাড়ির সামনের বিশাল দেওয়ালে চুনকাম করতে হয়। টম কাজ শুরু করার সাথে সাথে তার বন্ধু বেন রোজার একটি আপেল খেতে খেতে সেখান দিয়ে হেঁটে যাচ্ছিল। টম যেমন দুষ্ট ছিল, বেনও তেমন দুষ্ট ছিল। সে টমের এই বিরক্তিকর কাজ দেখছিল। বেন টমকে বিরক্ত করার সিদ্ধান্ত নিল। সে জানত যে শাস্তি হিসেবে পাওয়া এই কাজ ছেড়ে টম কোথাও যেতে পারবে না। তবুও তাকে জিজ্ঞাসা করলো ওই দিন বিকালে তার সাঁতার কাটার কোনো পরিকল্পনা আছে কিনা। টম সাঁতার কাটতে যেতে পারবে না এটা বুঝেই বেন তাকে এই কথা জিজ্ঞাসা করলো। টম তার কাজে গভীর আগ্রহ আছে এমন ভাব ধরল। এবার বেন কৌতূহলী হয়ে উঠল। সে এবার টমকে জিজ্ঞাসা করলো যে সে আসলেই মজা করার চেয়ে চিত্রাঙ্কনের প্রতি সিরিয়াসলি আগ্রহী কিনা। পরিশেষে টম তার জবাব দিল। সে তার কাজে চোখ রেখেই প্রশ্নের উত্তর দিচ্ছিল। সে বলল তার খালা যে কাউকেই এই ধরনের কাজ দেয় না। যখন লোকেরা এদিকটা অতিক্রম করে তখন তাদের বাড়ি আগে দেখে। এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ হলেও অনেক বছর ধরে এটা করা হয় না।
অতীতে সে এবং তার কিছু বন্ধু দেওয়ালে চিত্র অঙ্কন করেছিল এবং সমস্যায় পড়েছিল, কিন্তু এবার সে মুক্তভাবেই করতে পারছে। এটা একটা চ্যালেঞ্জ, দক্ষতার পরীক্ষা। সে এটা উপভোগ করছে। সপ্তাহের ছুটির দিনে সাঁতার কাটা যাবে, কিন্তু এটা করা যাবে না। বেন জিজ্ঞাসা করলো সে হাত লাগাবে কিনা। সে এটা বলে আসলে দেখতে চাইলো টম কি বলে। বেশ কয়েকবার আবেদনের পর টম শেষ পর্যন্ত নরম হলো, কিন্তু তাও আবার বেন আপেল অফার করার পর সে নরম হলো। শিগগিরই অন্য বালকরা আসলো এবং টম একই কাজ করলো। এতে টমের কাছে অনেকগুলো ফল এবং খেলনা জমে গেল। প্রায় ঘন্টাখানেক পর আমরা দেখলাম টম ছায়ায় শুয়ে রয়েছে এবং তার সব বন্ধুরা মিলে পুরো কাজ শেষ করে ফেলেছে। টম যা চায় তা পেতে তার মৌলিক মনস্তত্ত্ব ব্যবহার করেছিল। প্রথমত, সে বেনের কাছে এই কাজের পুনঃব্যাখ্যা দিয়েছিল, তার কাজে আত্মমগ্ন থেকে এবং তার শারীরিক ভাবভঙ্গির বজায় রেখে সে এটা করেছিল। কাজটি অবশ্যই আগ্রহ উদ্দীপক ছিল। দ্বিতীয়ত, সে কাজটিকে তার দক্ষতা এবং বুদ্ধিমত্তা পরীক্ষার টেস্ট হিসেবে নিয়েছিল, একটি বিরল সুযোগ। এই কাজটি যে কোনো প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা সম্পন্ন বালকের কাছে আবেদন রাখবে এবং পরিশেষে সে জানত প্রতিবেশী বালকরা তার এই কাজ একবার দেখলে তারাও তা করার জন্য ছুটে আসবে এবং একটি দল গঠন করে কাজে যোগদান করবে। কেউই বাইরে থাকতে চাইবে না। টম কাজটি করতে তাকে সহায়তা করার জন্য তার বন্ধুদের অনুরোধ করতে পারত, কিন্তু এতে সে কাউকেই পেত না। এর পরিবর্তে সে কাজটিকে এমনভাবে আকার দিল যে সবাই কাজটি করতে আগ্রহ নিয়ে এগিয়ে আসলো এবং তার কাছে কাজটি করার জন্য অনুরোধ করা শুরু করলো। তোমার প্রভাব বিস্তারের প্রচেষ্টাকেও একই রকম যুক্তি অনুসরণ করবে। তুমি যে সুবিধা চাও তা কিভাবে অন্যদের বোঝাবে যা ইতিমধ্যে তারাও আকাঙ্ক্ষা করছে। এটিকে আনন্দদায়ক কিছু হিসেবে আকার দাও, একটি বিরল সুযোগ হিসেবে দেখা এবং এমন কিছু মনে করা যা অন্য মানুষও করতে চায়। তাহলে সাধারণত এর সঠিক প্রভাব থাকবে। এর অন্য একটি মাত্রা হলো সরাসরি মানুষের প্রতিযোগিতামূলক প্রবৃত্তির কাছে আবেদন করা। 1948 সালে পরিচালক বিলি ওয়াইল্ডার তার নতুন ছবি ফরেন অ্যাফেয়ার্সের জন্য অভিনেতা অভিনেত্রী কাস্টিং করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বার্লিনে এটি প্রথম সিনেমা ছিল। এই ছবির প্রধান চরিত্রগুলোর মধ্যে একজন নারী ছিলেন। তার নাম ছিল এরিকা ভন শ্লুটো। তিনি ছিলেন একজন জার্মান ক্যাবারে গায়িকা। ক্যাবারে গায়িকা হলো যিনি রেস্তোরাঁয় আহাররত অতিথিদের সামনে গান পরিবেশন করেন। যুদ্ধকালে নাৎসি বাহিনীর সাথে তার যোগাযোগ ছিল বলে সন্দেহ করা হতো। ওয়াইল্ডার জানতেন এই চরিত্রের জন্য মার্লিন ডাইস্ট্রিচ হতে পারতেন সবচেয়ে নিখুঁত অভিনেত্রী, কিন্তু ডাইস্ট্রিচ প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে নাজিদের সাথে সম্পর্কিত কোনো কিছু করতে তার প্রচণ্ড অপছন্দ, কারণ তিনি মিত্রবাহিনীর সাথে কাজ করেছিলেন। তাকে যখন প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল তখন এটাকে তিনি খুবই অরুচিকর মনে করেছিলেন এবং আলোচনা সেই পর্যন্ত থেমে গিয়েছিল। ওয়াইল্ডার তার এই সিদ্ধান্তে প্রতিবাদ করেননি অথবা তার কাছে আর ধর্ণাও দেননি, কারণ এটা হয়তো নিরর্থক। এটা ডাইট্রিচের একগুঁয়েমির খেতাব ছড়িয়ে দিত। এর পরিবর্তে তিনি তাকে বললেন যে চরিত্রটি করার জন্য তিনি দুজন পারফেক্ট আমেরিকান অভিনেত্রী পেয়েছেন, কিন্তু চরিত্রটির জন্য কে ভালো হবে সেই পরামর্শ তিনি তার কাছে চাইলেন। তিনি কি তাদের রুচি দেখতে পারবেন? পুরনো বন্ধু ওয়াইল্ডারকে ফিরিয়ে দিয়ে তিনি ভালো বোধ করছিলেন না, তাই বন্ধুর নতুন প্রস্তাবে তিনি সম্মতি জানালেন। কিন্তু ওয়াইল্ডার চতুরতার সাথে দুজন সুপরিচিত অভিনেত্রীকে পরীক্ষা করেছিলেন যারা এই চরিত্রটির জন্য ভয়ানক হবেন এবং একজন জার্মান ক্যাবারে গায়িকার যৌন বিষয়ক ব্যঙ্গ বিদ্রুপ পার্টে তাদের অভিনয় করতে হবে। কুটো চাল জাদুর মতো কাজে দিল। প্রতিযোগী মনোভাবাপন্ন ডাইট্রিচ তাদের পারফরমেন্স দেখে বিস্মিত হয়ে গেলেন এবং তার চরিত্রের অংশটুকু তিনি বিনা পারিশ্রমিকে দ্রুত করে দিতে চাইলেন। পরিশেষে কাউকে তোমার পক্ষে আনার উপায় হিসেবে যখন তাকে উপহার কিংবা পুরস্কার দাও, তখন সর্বোত্তম হলো তাকে বড় কোনো উপহার বা পুরস্কার না দিয়ে ছোট উপহার অথবা পুরস্কার দিতে হবে। বড় ধরনের উপহার দেওয়ার অর্থ হলো তুমি তাদের আনুগত্যকে কিনতে চাও। এটা মানুষের স্বাধীনতা বোধকে আঘাত করে। কোনো প্রয়োজন ছাড়াই কেউ বড় উপহার গ্রহণ করতে পারে, কিন্তু পরবর্তীতে সে অসন্তুষ্ট বা সন্দেহপ্রবণ হয়ে পড়তে পারে। ছোট উপহার ভালো প্রভাব আছে। মানুষ মনে করে যে সে এটার যোগ্য এবং সে বিকৃত হচ্ছে না বা ঘুষ খাচ্ছে না। বস্তুত এই ধরনের ছোট্ট পুরস্কারগুলো সময়ের সাথে সাথে ছড়িয়ে পড়ে, লোকজনকে তোমার গাঁথনে বেঁধে ফেলো। বুদ্ধিমত্তা। যখন তুমি কোনো ব্যক্তির সাথে একমত হতে পারবে না এবং তোমার নিজের মতামত চাপিয়ে দেবে, তখন তা ইঙ্গিত করবে যে তুমি বেটার জানো, তুমি যৌক্তিকতার আলোকে চিন্তা ভাবনা করেছ। এই পন্থায় মানুষ চ্যালেঞ্জ জানায় এবং নিজের মতের সাথে আরো সম্পৃক্ত হয়ে যায়। তুমি আরো নিরপেক্ষ হয়ে এই অবস্থা প্রতিরোধ করতে পারো। জানো, এই বিরোধিতাকারী ধারণাটিকে তুমি স্বাগত জানাচ্ছ, কিন্তু তা ভুলও হতে পারে। কিন্তু সবচেয়ে ভালো হলো তুমি আরেকটু অগ্রসর হতে পারো। তুমি তাদের দৃষ্টিভঙ্গি দেখবে এবং তার সাথে সম্মত হবে।
বিজয়ী যুক্তি খুব কমই প্রচেষ্টাকে মূল্যবান করে। তাদের বুদ্ধিমত্তার তোষামোদি করে তুমি তাদের মতামত পরিবর্তন করার কিছুটা সুযোগ পাবে, অথবা কোনো সাহায্যের জন্য তাদের প্রতিরক্ষাকে হ্রাস করতে সক্ষম হবে। 19 শতকের ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ঔপন্যাসিক বেঞ্জামিন ডিসরাইলির লেখায় আরও কুর্চানের বিষয়টি ফুটে উঠেছিল। তিনি লিখেছিলেন, যদি তুমি কোনো মানুষের মন জয় করতে চাও, তবে তাকে তোমাকে ভুল প্রমাণ করতে দাও বা তোমার যুক্তি খণ্ডন করতে দাও। তুমি এটা করবে একটা লক্ষ্য নিয়ে, কোনো বিষয়ে বিরোধিতা বা ভিন্ন মত পোষণ করা শুরু করার মাধ্যমে, এমনকি কিছুটা তীব্রতা সহকারে। তারপর ধীরে ধীরে তাদের দৃষ্টিভঙ্গি দেখবে। এরপর শুধুমাত্র তাদের বুদ্ধিমত্তারই নিশ্চিতকরণ করবে না, বরং তাদের প্রভাবিত করার ক্ষমতাকেও স্বীকৃতি দেবে। তখন তারা নিজেদেরকে তোমার থেকে কিছুটা শ্রেষ্ঠ ভাববে, আর এটাই তোমার লক্ষ্য। এটাই তো তুমি চেয়েছিলে। মানুষের কাছে উপদেশ চাওয়ার মাধ্যমে তুমি একই ধরনের অবস্থা তৈরি করতে পারো। এর অর্থ এই যে তুমি তাদের প্রজ্ঞা ও অভিজ্ঞতাকে শ্রদ্ধা করবে। 1782 সালে ফরাসি নাট্যকার পিয়েরে অগাস্টিন ক্যারন ডি বিউমারকাইস তার নাট্যকর্ম দ্য ম্যারেজ অফ ফিগারো এর শেষ মুহূর্তের কিছু কাজ করেন। রাজা ষোড়শ লুইয়ের অনুমোদনের প্রয়োজন ছিল, কিন্তু রাজা পাণ্ডুলিপিটি পড়ে ক্রোধান্বিত হয়ে পড়লেন। এই ধরনের নাটকের কারণে বিপ্লবের জন্ম হতে পারে। তিনি বলেন, এই ব্যক্তি সরকারের অনেক কিছু উপহাস করেছে, কিন্তু তাকে তা সম্মান করতে হবে। অনেক চাপাচাপির পর রাজা রাজি হলেন, কিন্তু তিনি শর্ত দিলেন, নাটকটি ভার্সাই প্রাসাদে প্রাইভেটভাবে প্রদর্শন করতে হবে, বাণিজ্যিকভাবে প্রদর্শন করা যাবে না। নাট্যকার পিয়ারে অগাস্টিন তাতে রাজি হলেন। অবশেষে নাটকটি ভার্সাইতে প্রদর্শিত হলো। দর্শক ছিল শুধু উচ্চপদস্থ অভিজাত সম্প্রদায়। তারা নাটকটি দেখে ব্যাপক পছন্দ করলেন। এরপর রাজা আরও প্রদর্শনীর অনুমতি দিলেন, কিন্তু জনসাধারণের সামনে উপস্থাপনের আগে কিছু কিছু জায়গায় সেন্সর করার নির্দেশ দিলেন। রাজার মনোনীত ব্যক্তিদের এই সেন্সর করার নির্দেশ দেওয়া হয়েছিল। রাজার এই নির্দেশ এড়াতে বিউমারকাইস শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, আদালতের বিচারক এবং রাজার মন্ত্রীদের সমন্বয়ে একটি ট্রাইব্যুনাল গঠন করলেন। বৈঠকে অংশ নেয়া একজন ব্যক্তি লিখেছিলেন, এমডি বিউমারকাইস ঘোষণা করেছিলেন যে তিনি অখণ্ডিতভাবে প্রতিটি পরিবর্তন ও কাটাছেঁড়া জমা দেবেন, যা উপস্থিত ভদ্র মহোদয় এবং ভদ্র মহিলাগণ সঠিক বিবেচনা করবেন। প্রত্যেকেই তার নিজস্ব কিছু কিছু যুক্ত করতেও চাচ্ছিলেন। এমডি ব্রেথওয়িল রসালো কিছু যুক্ত করার পরামর্শ দিলেন এবং বিউমারকাইস এটা গ্রহণ করলেন এবং তাকে ধন্যবাদ দিলেন। এটা চতুর্থ অভিনয়কে বাঁচাবে। মমেডি মেডিকন ফিতার ছোট্ট পাতার রঙে অবদান রাখলেন। তার পরামর্শের রংটি গ্রহণ করা হলো এবং এটা এখন ফ্যাশনেবল হয়ে গেল। বস্তুত বিউমারকাইস ছিলেন একজন চতুর অমাত্য। অন্যদের ছোট পরিবর্তনও গ্রহণ করার মধ্য দিয়ে তিনি তাদের ইগো এবং বুদ্ধিমত্তাকে ব্যাপকভাবে তোষামোদ করলেন। অবশ্যই পরবর্তীতে লুইসের নিযুক্ত সদস্যদের বড় আকারের পরিবর্তনের অনুরোধে তিনি নরম হলেন না। ততক্ষণে তার নিজের ট্রাইব্যুনালের সদস্যদের মন তিনি জয় করে নিয়েছেন এবং তারা তার পক্ষ হয়ে এবার দৃঢ়ভাবে কথা বলা শুরু করলেন। তারাই বিউমারকাইসকে ডিফেন্ড করা শুরু করলেন। ফলে রাজা লুইস পিছু উঠে গেলেন। এই পন্থায় গুরুত্বহীন কিছু বিষয়ে লোকজনের প্রতিরক্ষাকে দুর্বল বা হ্রাস করা তোমাকে তোমার উদ্দেশ্য অনুযায়ী তাদেরকে পরিচালিত করার স্বাধীনতা দেবে এবং তারা তোমার উদ্দেশ্য বা লক্ষ্যের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে মেনে নেবে। ভালোত্ব বা সদ্গুণ বা সারাংশ। আমাদের প্রতিদিনের চিন্তায় আমরা ক্রমাগত নিজেদেরকে সান্ত্বনা দেই আমাদের কাজের নৈতিক প্রকৃতির দিকে। আমরা যদি একটা কোম্পানিতে চাকরি করি, তবে নিজেদেরকে ভালো টিম সদস্য হিসেবে দেখি। যদি বস হই, তবে লোকজনের সাথে ভালো ব্যবহার করি, অথবা কমপক্ষে তাদেরকে ভালোভাবে বেতনাদি দেওয়া ও সমর্থন দেওয়ার চেষ্টা করি। আমরা সঠিক কোনো কারণকে সমর্থন করি। সাধারণভাবে আমরা নিজেদেরকে স্বার্থপর দেখাতে চাই না এবং শুধুমাত্র নিজের সংকীর্ণ স্বার্থের দিকে নজর দিতে চাই না। অন্যরা অন্তত আমাদেরকে এইভাবে দেখুক, আমরা সেটা গুরুত্বপূর্ণ মনে করি। সামাজিক মাধ্যমে তাকাও, দেখো কিভাবে লোকজন সঠিক কারণকে সমর্থনের প্রদর্শন করছে। অল্প কিছু মানুষই নাম প্রকাশ করার জন্য দাতব্যের কাজ বা দান খয়রাত করে। তাদের নাম উচ্চস্বরে প্রচার প্রসার হোক, তা তারা চায়। অসাবধানতাবশত কখনোই তুমি এই শতপ্রকাশ বা স্ব অভিমতের বিষয়ে সন্দেহপ্রবণ হবে না। লোকজনের মধ্যে এই লক্ষণ বা বৈশিষ্ট্যের ইতিবাচক ব্যবহার করতে তুমি তাদেরকে যা করতে বলেছ তা বিনিময়ে বড় কোনো লক্ষ্য অর্জন করবে তা ঠিক করো, যাতে তারা সেটা অংশগ্রহণ করে। এই পদক্ষেপ নেওয়ার মাঝে লোকজন নিজেদের সম্পর্কে ভালো বোধ করবে। এটাকে সূক্ষ্ম রাখো। যদি তুমি কোনো কাজের জন্য কাউকে নিয়োগ করার চেষ্টা করো, তবে এর উদ্দেশ্যের বার্তা ছড়িয়ে দাও। এটাকে সামাজিক এবং জনপ্রিয় করে তোলো। লোকজনের কাছে মিনতি করার পরিবর্তে যাতে গ্রুপে যোগদান করে সেই ব্যবস্থা করো। তোমার ব্যবহৃত শব্দে গভীর মনোযোগ দাও।
উদাহরণস্বরূপ, কাউকে কর্মচারী বলার চেয়ে টিম সদস্য হিসেবে আহ্বান করাই সর্বোত্তম। অধস্তন রাখতে নিজেকে এক ধাপ নিচে রাখো। তুমি অপেক্ষাকৃত ক্ষমতাবিহীন ভুল পদক্ষেপ নাও, এমনকি কাউকে মনে কষ্ট দাও এবং পরে ক্ষমা চাও। ক্ষমা চাওয়ার মাধ্যম দিয়ে তুমি তাদের নৈতিক শ্রেষ্ঠত্বের ইঙ্গিত দাও, এমন একটি অবস্থান যা লোকেরা দখল করতে পছন্দ করে। এখন তারা পরামর্শ পাওয়ার জন্য অনেকটাই উন্মুক্ত থাকবে। পরিশেষে, যদি কারো কাছ থেকে তোমার কোনো সুবিধা নেয়ার প্রয়োজন হয়, তবে কখনো তার জন্য অতীতে কি করেছো তা তাকে মনে করিয়ে দেবে না, বরং কৃতজ্ঞতা বোধ জাগ্রত করার চেষ্টা করবে। কৃতজ্ঞতা বিরল, কারণ এটা আমাদেরকে অসহায়ত্ব এবং অন্যের উপর আমাদের নির্ভরশীলতা মনে করিয়ে দেয়। আমরা স্বাধীনতার অনুভূতিকে ভালোবাসি। তোমার জন্য আগে ভালো কিছু করে থাকলে বরং তাকে তা স্মরণ করিয়ে দাও। তাদের অভিমত নিশ্চিত করতে এটা কাজে দেবে। হ্যাঁ, আমি উদার। একবার স্মরণ করতে পারলেই তারা এই ভাবমূর্তি ধরে রাখতে চাইবে এবং আরো একটি ভালো কাজ করতে চাইবে। তোমার শত্রুকে হঠাৎ ক্ষমা করার মধ্য দিয়েও এই ফলাফল পাবে। যাকে ক্ষমা করলে এখন সে তোমার মতামত মানতে একটা বাধ্যবাধকতা অনুভব করবে। 4, অন্যের নিরাপত্তাহীনতা দূর করো। প্রত্যেকেরই বিশেষ নিরাপত্তাহীনতা রয়েছে। তাদের চেহারা, তাদের সৃষ্টিশীল ক্ষমতা, তাদের পৌরসত্ব, তাদের ক্ষমতার স্ট্যাটাস, তাদের সম্ভ্রান্ত, তাদের জনপ্রিয়তা ইত্যাদি সম্পর্কে নানা ধরনের কথাবার্তার মাধ্যমে তাদের এই টুকরা টুকরা নিরাপত্তাহীনতা বের করাই হলো তোমার কাজ। একবার তুমি এই নিরাপত্তাহীনতা শনাক্ত করতে পারলে তা তাড়িত বা প্ররোচিত না করার ব্যাপারে তোমাকে অতিরিক্ত সতর্ক হবে। কারো চেহারা অথবা জনপ্রিয়তার ব্যাপারে অথবা তাদের নিরাপত্তাহীনতা যে ব্যাপারেই হোক না কেন, তাকেও কোনো শব্দ বা অঙ্গভঙ্গি দিয়ে কটাক্ষ করতে চাইলে সে সেটা বুঝতে পারে। এটা বোঝার জন্য তার ভেতর এক ধরনের অ্যান্টেনা বিকশিত হয়। এই বিষয়ে সচেতন হও এবং সতর্ক থাকো। দ্বিতীয়ত, সর্বোচ্চ কৌশল হলো যে ব্যাপারটায় সে নিরাপত্তাহীনতা বোধ করে তার প্রশংসা করা এবং স্তুতি বাক্য বলা। আমরা সবাই এটা আকাঙ্ক্ষা করি, এমনকি যে আমাদের প্রশংসা করে তার মধ্যে দিয়েও এটা দেখি। এর কারণ হলো আমরা এমন একটি শক্ত বিশ্বে বাস করি যেখানে আমাদের ক্রমাগতভাবে যাচ করা হয় এবং গতকালের সফলতা সহজেই আগামীকালের ব্যর্থতা অনুসরণ করে। আমরা কখনোই নিরাপদ বোধ করি না। যদি প্রশান্তি সঠিকভাবে করা হয়, তবে আমরা ভাবি তোষামোদকারী আমাদের পছন্দ করে। যারা আমাদের পছন্দ করে, আমরাও সাধারণত তাদের পছন্দ করতে অভ্যস্ত। সফল তোষামোদের চাবিকাঠি হলো এটিকে কৌশলগত করা। আমি যদি জানি যে আমি বাস্কেটবলে অসম্ভব দক্ষ, তবে বাস্কেটবলে দক্ষতার জন্য আমার প্রতি কারো প্রশংসা যে কোনোভাবেই হোক মিথ্যা প্রতিপন্ন হবে। কিন্তু আমি যদি আমার দক্ষতার ব্যাপারে অনিশ্চিত হই, যদি আমি ধারণা করি যে আমি সম্ভবত অতটা খারাপও নই, তবে যে কোনো ধরনের তোষামোদই বিস্ময়করভাবে কাজ করবে। মানুষের অনিশ্চিত এই ধরনের গুণাবলীর দিকে নজর দাও এবং তাদেরকে উৎসাহ দাও। তাদের জয়ের ব্যাপারে নিশ্চয়তা দাও। লর্ড চেস্টারফিল্ড একটি চিঠিতে তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন। চিঠিটি 1974 সালে প্রকাশিত হয়। কার্ডিনাল নিঃসন্দেহে তার সময়ের সবচেয়ে সেরা রাষ্ট্রনায়ক ছিলেন। নিজেকে সেরা কবিও ভাবতেন। তিনি মহান কার্নেলির খ্যাতির জন্য ঈর্ষা করতেন। যারা দক্ষতার সাথে তার চাটুকারিতা করতেন, তারা রাষ্ট্র পরিচালনায় দক্ষতার ব্যাপারে তাকে খুব কমই বলতেন, যেন এটা স্বাভাবিকভাবেই চলছে। বরং তার কবিত্বের ব্যাপারে তোষামোদি করতেন, কারণ তারা জানতো এটার ব্যাপারে কথা বললে তাতে তিনি তাদের প্রতি সদয় হবেন এবং এমন তোষামোদে কাজ হবে। যদি তোমার লক্ষ্য শক্তিশালী ও ম্যাকিয়াভেলিয়ানের মতো ধূর্ত হয়, তবে তারা তাদের নৈতিক মূল্যবোধের ব্যাপারে নিরাপত্তাহীনতা বোধ করতে পারে। তাদেরকে তোষামোদি বা আত্মশ্লোষা করা ব্যাকফায়ার করতে পারে। তাদের স্বচ্ছ ও পরিষ্কারভাবে প্রশংসা করতে হবে, কারণ তারা নিজের সম্পর্কে খুব ভালোভাবেই জানে। এর পরিবর্তে তুমি তাদের উপদেশে কিভাবে লাভবান হয়েছো, তাদের সমালোচনা তোমার পারফরমেন্স ভালো করতে কিভাবে সাহায্য করেছে, সেই বিষয়ে প্রশংসা করতে পারো। তারা নিজস্ব মতামতের ক্ষেত্রে যে ভালো, সেটার উপর তোমার এই প্রশংসা প্রভাব ফেলবে। লোকজনকে তাদের প্রতিভার জন্য নয়, প্রচেষ্টার জন্য প্রশংসা করা সবচেয়ে ভালো উপায়। যখন তুমি তাদের প্রতিভার জন্য প্রশংসা করো, তখন এর মধ্যে কিছুটা অপ্রসন্নতা বোধ বা মৃদু বিরক্তিকর ভাব নিহিত থাকে, যেন তারা প্রকৃতিগতভাবেই দক্ষতা নিয়ে জন্মলাভ করে সৌভাগ্যবান হয়েছে। এর পরিবর্তে প্রত্যেকেই এটা পছন্দ করে যে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সে সৌভাগ্য অর্জন করে নিয়েছে এবং এবং এটাকেই তোমার প্রশংসার লক্ষ্য বানানো উচিত। তোমার সমকক্ষ কোনো লোককে তুমি বেশি বেশি প্রশংসা করতে পারো, আর যারা তোমার চেয়ে শ্রেষ্ঠ
তাদের ব্যাপারে সবচেয়ে ভালো হলো তাদের মতের সাথে একমত হবে এবং তাদের প্রজ্ঞার স্বীকৃতি দেবে। যদি তোমার বসকে প্রশংসা করোই, তাহলে তা স্বচ্ছতার সাথে করো। প্রশংসার পরপরই সাহায্যের জন্য অনুরোধ করো না, অথবা যে প্রশংসার পেছনে যে উদ্দেশ্যই থাক না কেন তা সাথে সাথে করো না। এর জন্য সময় নেবে। প্রথম অথবা দ্বিতীয় সাক্ষাতেই তোষামত করে কারো অনুগ্রহভাজন হওয়ার চেষ্টা করবে না। সবচেয়ে ভালো হলো কিছুটা শীতলতা প্রদর্শন করবে। এটা তোমাকে উষ্ণ হওয়ার সুযোগ দেবে। কিছুদিন পর তুমি এই ব্যক্তিকে পছন্দ করা শুরু করবে এবং তার নিরাপত্তাহীনতাকে লক্ষ্য করে করা কিছু প্রশংসাসূচক শব্দ তার প্রতিরোধ শক্তিকে দুর্বল করে দেবে। যদি সম্ভব হয় তবে তুমি যে প্রশংসা করছো তার তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে যার প্রশংসা করছো তাকে জানাও। তবে তৃতীয় পক্ষ যেন তোমার উদ্দেশ্য বুঝতে না পারে, যেন মনে হয় যে তুমি কারো প্রশংসা করছো আর সে এমনি এমনি শুনে ফেলেছে। তবে প্রশংসা ব্যাপারে খুব বেশি উদার হলো না। চাতুর্যপূর্ণ উপায় হলো প্রশংসার সাথে সাথে কাউকে অথবা তার কাজকে সামান্য সমালোচনাও করবে। তবে সমালোচনাটুকু এমন হবে যে তা ওই ব্যক্তির নিরাপত্তাহীনতা বোধকে জাগ্রত করবে না, বরং তোমার প্রশংসা একটা বাস্তবতার রং পাবে। আমি তোমার পর্দার অভিনয় পছন্দ করি, কিন্তু আমি মনে করি দ্বিতীয় অভিনয়টিতে আর একটু কাজ করা দরকার ছিল। তবে কখনো এমন বলো না যে তোমার সর্বশেষ বইটি আগের বইয়ের তুলনায় ভালো। যখন কেউ তার কাজের ব্যাপারে অথবা মতামতের ব্যাপারে অথবা তার চরিত্র বা চেহারার ব্যাপারে তোমার অভিমত জানতে চায়, তখন খুব সতর্ক হবে। তারা সত্যটা জানতে চায় না, তারা বরং সমর্থন চায় এবং যতটা সম্ভব বাস্তবতার কাছাকাছি স্বীকৃতি বা অনুমোদন চায়। এই তথ্যগুলো দেওয়ার সময় আনন্দিত হও। তোমাকে দেখতে অবশ্যই যতটা সম্ভব সিনসিয়ার হতে হবে। সবচেয়ে ভালো হয় তুমি প্রকৃতই যেসব গুণাবলীকে প্রশংসা করো সেসব গুণাবলী পছন্দ করা। তবে যদি সম্ভব হয়, যে কোনো ঘটনায় যে মানুষকে দূরে ঠেলে দেয় তা হলো অবাচনিক ইঙ্গিত। প্রশংসার সাথে সাথে দৃঢ় দৈহিক ভাবভঙ্গি অথবা নকল হাসি অথবা অন্যদিকে দৃষ্টিপাত, ভালো এবং ইতিবাচক আবেগ প্রকাশের চেষ্টা করবে, তা যেন অতিরিক্ত না হয়। মনে রাখবে যে তোমার টার্গেট ব্যক্তি নিজস্ব অভিমত অনেক উচ্চমাত্রার, আর যদি তা নিম্নমাত্রার হয় তবে তার নিজের সম্পর্কে কেমন ভাবে সে বিষয়ে প্রশংসা বা স্তুতিবাক্য বিদ্রুপ করা হবে না। অন্যদিকে উচ্চমাত্রায় নিজস্ব অভিমত সম্পন্ন ব্যক্তিদের কাছে এটা স্বাভাবিক মনে হবে। ৫. মানুষের প্রতিরোধ এবং একগুঁয়েমিকে কাজে লাগাও। কিছু কিছু মানুষ আছে যারা যে কোনো ধরনের প্রভাব বা কর্তৃত্বকে প্রতিরোধ করে। এরা সাধারণত সেই সব মানুষ যাদের নিরাপত্তাহীনতা বোধ গভীর মাত্রায় এবং এদের নিজস্ব অভিমত দুর্বল। এ কারণেই তারা কিছু বিদ্রোহাত্মক হয়। এই শ্রেণীরা ভাবে পৃথিবীটা তাদের বিরুদ্ধে। তারা যে কোনো মূল্যে তাদের ইচ্ছাকে প্রয়োগ করতে চায় এবং যে কোনো ধরনের পরিবর্তনকে প্রতিরোধ করে। মানুষ যে পরামর্শ বা উপদেশ দেয় তারা তার বিপরীত করে। তারা বিশেষ কোনো সমস্যার জন্য উপদেশ চাইবে, কিন্তু সে অনুযায়ী কাজ করবে না। বরং উপদেশ অনুযায়ী কাজ করলে যে ফল আসবে না তার জন্য ডজন ডজন কারণ দেখাবে। তাদেরকে সামাল দেওয়ার সর্বোচ্চ উপায় হলো তাদের সাথে মানসিক জুডো খেলতে হবে। এই খেলাটি এমন হবে যে তুমি এই ধরনের ব্যক্তির কোনো পদক্ষেপকে নিজের জন্য মোকাবেলা করবে না এবং তাদের আক্রমণাত্মক প্রতিরোধকে উস্কে দেবে, যাতে তারা নিজেই নিজের কাছে পতিত হয়। দৈনন্দিন জীবনে এই চর্চাটা করার জন্য কিছু উপায় এখানে তুলে ধরা হলো। তাদের আবেগকে ব্যবহার করো। চেঞ্জ বইটিতে থেরাপিস্ট লেখকগণ পল ওয়াটসলাউইক, জন এইচ উইকল্যান্ড এবং রিচার্ড ফিচ একটি বিদ্রোহাত্মক কিশোরকে নিয়ে আলোচনা করেছে। মাদক নিয়ে ধরা পড়ার জন্য কিশোরটিকে প্রিন্সিপাল স্কুল থেকে বের করে দিয়েছেন। সে এখনও বাসায় তার হোমওয়ার্ক করে, কিন্তু স্কুল ক্যাম্পাসে যাওয়া তার জন্য নিষিদ্ধ। এরা তার মাদক কারবারের ব্যবসায় গর্ত খুঁড়ে দিল। প্রতিশোধ নেওয়ার জন্য সে মানসিকভাবে জ্বলতে লাগলো। তার মা একজন থেরাপিস্টের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলো। থেরাপিস্ট তাকে নিচের পরামর্শগুলো দিলেন। তাকে ছেলের কাছে ব্যাখ্যা করতে বললেন যে যেসব শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত হয় তারাই কেবল ভালো করতে পারে বলে প্রিন্সিপাল বিশ্বাস করেন। প্রিন্সিপালের মনে আছে যে যে শিক্ষার্থী ক্লাসের বাইরে আছে সে ফেল করবে, এজন্য তাকে ক্লাসের বাইরে রেখেছে যাতে সে ফেল করে। যদি সে ক্লাসের চেয়ে বাসায় পরিশ্রম করে ভালো ফলাফল করে তবে প্রিন্সিপাল লজ্জিত হবে, তিনি অস্বস্তিতে পড়বেন। ভালো হলো এই সেমিস্টারে খুব বেশি পরিশ্রম করার চেষ্টা না করা এবং প্রিন্সিপাল যে ধারণা নিয়ে আছেন তা যে সঠিক সেটা তাকে মনে করতে দেয়া। তবে পরবর্তী সেমিস্টারের জন্য ঘরে বসেই ব্যাপক পরিশ্রম করতে হবে যাতে ফলাফল ভালো হয়। অবশ্যই এই উপদেশগুলো তার আবেগকে তাড়িত করার মতো ডিজাইন করা ছিল।
এবার সে প্রিন্সিপালকে লজ্জিত করার জন্য ঘরে বসেই ব্যাপক পরিশ্রম করা শুরু করে দিল। থেরাপিস্টের দেওয়া লক্ষ্যটা কাজে দিল। এই ধারণাটা হলো মানুষের শক্তিশালী আবেগকে মোকাবেলা করা নয়, বরং তার আবেগের সাথেই যাওয়া এবং তার আবেগকে উৎপাদনশীল দিকে ঘুরিয়ে দিতে একটা উপায় বের করা। তাদের ভাষাকে ব্যবহার করো। থেরাপিস্ট মিল্টন এরিকসন নিচের ঘটনাটি বর্ণনা করেছেন, যাকে তিনি চিকিৎসা করেছিলেন। একজন স্বামী তার কাছে আসলেন কিছু উপদেশ নেয়ার জন্য, যদিও তাকে দেখে মনে হলো তিনি যা চেয়েছিলেন তাই করেছেন। তিনি এবং তার স্ত্রী ধার্মিক পরিবার থেকে এসেছেন। পিতামাতাকে খুশি করতেই মূলত তারা পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। স্বামী স্ত্রী দুজনেই খুব ধার্মিক ছিলেন। যাই হোক, তাদের হানিমুনটি একটি বড় বিপর্যয় ছিল। তাদের কাছে যৌন কার্য খুব বিশ্রী মনে হতে লাগলো। তারা কেউ কারো প্রতি কোনো ভালোবাসা অনুভব করতে পারছিল না। স্বামীর কাছে মনে হলো এটা কারোরই কোনো ভুল বা ত্রুটি নয়। তবুও তিনি বোঝাপড়ার মাধ্যমে স্ত্রীকে ডিভোর্স দিতে চাইলেন, যেটাকে বন্ধুত্বমূলক ডিভোর্স বলা যেতে পারে। এরিকসন তার সাথে একমত হলেন এবং পরামর্শ দিলেন কিভাবে এই বন্ধুত্বমূলক ডিভোর্স হবে। তিনি তাকে হোটেলে একটি রুম বরাদ্দ নিতে বললেন। ডিভোর্সের আগে সেখানে তারা তাদের বোঝাপড়ার চূড়ান্ত ফ্রেন্ডলি রাত্রি কাটাবেন। তারা আরও একটি কাজ করবেন। ওই রাতে তারা শ্যাম্পেইন ভর্তি ফ্রেন্ডলি গ্লাস বিনিময় করবেন, চূড়ান্ত ফ্রেন্ডলি চুমু বিনিময় করবেন এবং আরও যা করা যায় করবেন। এই নির্দেশনা অনুসরণ করতে গিয়ে স্ত্রী সত্যিকার অর্থেই স্বামীর কাছে তার সতীত্ব তুলে দিলেন। এরিকসন যেমন আশা করেছিলেন তেমনটাই ঘটল। স্বামীটি তার নির্দেশনা পালন করলেন। যুগলটি হোটেলে একত্রে একটি উত্তেজনাকর রাত কাটালেন এবং তারা আনন্দপূর্ণভাবে সিদ্ধান্ত নিলেন যে তারা আর ডিভোর্স করবেন না, স্বামী স্ত্রী হয়ে একসাথেই থাকবেন। এরিকসন অন্তর্জ্ঞান দ্বারা অনুভব করতে পেরেছিলেন যে স্বামীটি আসলে তার স্ত্রীকে ডিভোর্স দিতে চান না এবং তারা দুজন যৌন কার্যকে বিশ্রী বা উদ্ভট ভেবেছিলেন তাদের ধর্মীয় ব্যাকগ্রাউন্ডের কারণে। শারীরিক আকাঙ্ক্ষা সম্পর্কে তারা দুজনই খুব আত্মবিশ্বাসহীন ছিলেন, যে কোনো পরিবর্তনের ব্যাপারে প্রতিরোধী ছিলেন। এরিকসন স্বামীর ভাষা এবং ডিভোর্সের জন্য তার আকাঙ্ক্ষা ব্যবহার করেছিলেন, তবে ভিন্ন কিছুর দিকে শক্তিটিকে ঘুরিয়ে দেওয়ার জন্য একটি পথ পেয়েছিলেন। যখন তুমি লোকদের শব্দগুলো তাদের কাছে ফিরিয়ে দিতে ব্যবহার করো, তখন তার একটা সম্মোহনী প্রভাবের সৃষ্টি হয়। যখন তুমি লোকদের ব্যবহার করা শব্দগুলোই আওড়াও, তখন তারা কিভাবে তোমার উপদেশ অনুসরণ না করে থাকতে পারে? তাদের দৃঢ়তা বা অনমনীয়তা ব্যবহার করো। 18 শতকে একজন বন্ধক কারবারির ছেলে একবার বৌদ্ধ ধর্মগুরু হাকুইনের কাছে নিচের সমস্যা নিয়ে হাজির হলেন। সে চায় তার বাবা বৌদ্ধ ধর্ম চর্চা করুক, কিন্তু তার বাবা এমন ভান ধরে যে সে হিসাব রক্ষণের কাজে খুবই ব্যস্ত। উপাসনা বা ধ্যান করার মতো কোনো সময় তার হাতে নেই। হাকুইন ওই বন্ধক ব্যবসায়ীকে চিনতেন। তিনি ছিলেন একজন বদ্ধমূল কৃপণ। তিনি ধর্মকে এড়িয়ে যাবার জন্যই ছেলের কাছে এমন অজুহাত দিচ্ছেন, কারণ এটা তার কাছে সময়ের অপচয় মনে হচ্ছে। হাকুইন ছেলেটিকে তার বাবাকে বলার জন্য কিছু উপদেশ দিলেন। তিনি ছেলেটিকে তার বাবাকে বলতে বললেন। বৌদ্ধ ধর্মগুরু নিজেই তারা বাবার প্রতিদিনের প্রতিটি প্রার্থনা এবং স্তব টাকার বিনিময়ে কিনে নেবে। এটা চূড়ান্তভাবে একটা ব্যবসায়িক ডিলে পরিণত হলো। এই ডিলে বন্ধক ব্যবসায়ী খুব খুশি হলেন, কারণ এতে তিনি টাকা উপার্জন করতে পারবেন। প্রতিদিনই প্রার্থনার জন্য তিনি হাকাউইনের কাছে তার বিল জমা দিতেন, আর হাকাউইন তাকে যথাযথভাবে অর্থ প্রদান করতেন। কিন্তু সপ্তম দিনে বন্ধক ব্যবসায়ী কোনো বিল জমা দিতে ব্যর্থ হলেন। এটা মনে হতে লাগলো যে তিনি স্তব পাঠের মন্ত্র দ্বারা চূড়ান্তভাবে আকৃষ্ট হয়েছেন। এতে তিনি এতটাই আচ্ছন্ন হয়ে পড়েছিলেন যে তিনি কয়টি প্রার্থনা করেছেন তা গণনা করতে ভুলে গিয়েছিলেন। কিছুদিন পর তিনি হাকাউইনের কাছে স্বীকার করলেন যে তিনি স্তবপাঠে পুরোপুরিভাবে আচ্ছন্ন হয়ে পড়েছেন। এখন তিনি আগের চেয়ে অনেক ভালো বোধ করেন। এর জন্য তাকে আর দাম দিতে হবে না। খুব শিগগিরই তিনি হাকাউইনের টেম্পলে একজন বড় দাতায় পরিণত হলেন। যখন লোকেরা কোনো কিছুর বিরোধিতা করার ক্ষেত্রে অনড় থাকে, তখন তারা এটা করে পরিবর্তনের গভীর ভয় থেকে এবং এটা যে অনিশ্চয়তা নিয়ে আসতে পারে তার ভয় থেকে। তারা মনে করে সবকিছুই তাদের নিয়ন্ত্রণে থাকতে হবে। তুমি যদি তাদের পরিবর্তনের জন্য উপদেশ সহকারে উৎসাহ দেওয়ার চেষ্টা করো, তাহলে তারা এর বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাবে এবং তাদের দৃঢ়তার ন্যায্যতা প্রতিপাদন করবে। তারা আরও একগুঁয়ে হয়ে পড়বে। এই জাতীয় ব্যক্তির সাথে যুদ্ধ বন্ধ করো এবং তাদের অনমনীয়তার বৈশিষ্ট্যকে নমনীয় পরিবর্তনকে প্রভাবিত করার কাজে ব্যবহার করো, যাতে আরও বড় কিছু সাধিত হয়। তারা নিজেরাই নতুন কিছু আবিষ্কার করবে এবং তারা নিজেরাই
এটাকে এগিয়ে নেবে। সবকিছুই তোমার জুডো কৌশলের দ্বারা করতে হবে। নিচের বিষয়গুলো মনে রেখো, অন্যরা যা করতে বলে মানুষ সাধারণত তা করতে চায় না, কারণ তারা তাদের ইচ্ছাকে প্রাধান্য দিতে চায়, নিশ্চিত করতে চায়। যদি তুমি সৌহার্দ্যের সাথে তাদের বিদ্রোহ মেনে নাও এবং তারা যা করছে তাই করতে বলো, তার অর্থ হবে যদি তারা তা করে তার মানে তারা তোমার উপদেশই অনুসরণ করছে। এটা তাদের কাছে অরুচিকর মনে হবে। তারা সম্ভবত আবারও বিদ্রোহ করবে এবং বিপরীত দিকে তাদের ইচ্ছাকে পরিচালিত করবে, আর সেটা হবে তুমি যা চাচ্ছিলে তা। এটাই হলো বিপরীত মনোবিজ্ঞানের সারাংশ। নমনীয় মন, আত্মকৌশল। একগুঁয়েমির কারণে মানুষ যখন তোমার ভালো ধারণায় বাধা দেবে তখন তা তোমার কাছে হতাশাজনক মনে হবে, কিন্তু তোমারও একই সমস্যার ব্যাপারে তুমি অসচেতন। কিন্তু তোমরাও একই সমস্যার ব্যাপারে তুমি অসচেতন। তা হলো তোমার নিজের একগুঁয়েমি। এটা তোমাকে ক্লেশ দেয় এবং তোমার সৃষ্টিশীলতার ক্ষমতাকে সীমাবদ্ধ করে ফেলে। শিশুকালে আমাদের মন অনেক নমনীয় থাকে। আমরা এমন হারে শিখতে পারি যা আমাদের প্রাপ্তবয়স্ক সক্ষমতা ছাড়িয়ে যায়। আমরা শিশুকালের এই ক্ষমতাকে আমাদের দুর্বলতার অনুভূতির ওপর আবারও প্রয়োগ করতে পারি। বয়স্কদের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমরা যদি নিজেদের অধস্তন ভাবি তবে আমরা শেখার জন্য উচ্চমাত্রায় উৎসাহিত হব। আমরা প্রকৃতপক্ষে কৌতূহলী এবং নতুন তথ্যের জন্য ক্ষুধার্ত। আমরা পিতামাতা, সমবয়সী এবং শিক্ষকদের প্রভাবের কাছে উন্মুক্ত ছিলাম, অর্থাৎ তাদের প্রভাবে আমরা প্রভাবান্বিত হতাম। কৈশোরে কোনো বই অথবা বিখ্যাত কোনো লেখকের প্রতি গভীরভাবে আচ্ছন্ন হয়ে পড়ার অভিজ্ঞতা কম বেশি আমাদের অনেকেরই আছে। বইয়ের ভালো ধারণা দ্বারা আমরা উদ্বুদ্ধ হয়ে পড়তাম, কারণ সে সময় আমরা কোনো প্রভাবের প্রতি মারাত্মকভাবে উন্মুক্ত ছিলাম। প্রাথমিক জীবনের এই উত্তেজনাকর ধারণাগুলো আমাদের মনের মধ্যে দৃঢ়ভাবে গেঁথে গিয়েছে এবং এগুলো আমাদের চিন্তাভাবনা প্রক্রিয়ার অংশ হয়ে গিয়েছে। এই ভাবনাগুলো আমাদের যুগ যুগ ধরে প্রভাবিত করেছে। এই ধরনের প্রভাব আমাদের মানসিক রাজ্যকে সমৃদ্ধ করে। বস্তুত আমাদের বুদ্ধিমত্তা নির্ভর করে আমরা বড়দের কাছ থেকে কতটা শিক্ষা ও ধারণা লাভ করে তা গ্রহণ করতে পারলাম তার ওপর। বয়সের সাথে সাথে শরীর যেমন শক্ত হয়, মনও তেমন হয়। আমাদের দুর্বলতা এবং অরক্ষিত বোধ শেখার আকাঙ্ক্ষাকে উৎসাহিত বা তাড়িত করে। একইভাবে নিজের সম্পর্কে শ্রেষ্ঠত্বের ধারণা, নতুন কোনো আইডিয়া ও প্রভাব থেকে শেখার ব্যাপারে আমাদের মনকে অবরুদ্ধ করে রাখে। কেউ কেউ ওকালতি করতে পারে যে বর্তমান আধুনিক বিশ্বে আমরা সবাই দ্বিধাগ্রস্ত, কিন্তু ক্রমবর্ধমান বদ্ধ মন থেকেই বড় বিপদ আসে, যা বয়স বাড়ার সাথে সাথে ব্যক্তিগতভাবে আমাদের উপর আরোপিত হচ্ছে এবং এমনকি সাধারণভাবে আমাদের সংস্কৃতিতেও মনকে বদ্ধ করে রাখার প্রবণতা বাড়ছে। এবার মনের আদর্শিক অবস্থা সংজ্ঞায়িত করা যাক। এমন মন যা যৌবনের উদারতা এবং সাবালকত্বের যৌক্তিকতার শক্তিকে ধারণ করে। এই জাতীয় মন অন্যদের প্রভাবের প্রতি উন্মুক্ত। মানুষের প্রতিরোধ শক্তি গলাতে তুমি যেমন কৌশলগুলো ব্যবহার করবে, ঠিক তেমনি তোমার নিজের ক্ষেত্রেও ব্যবহার করবে। তোমার দৃঢ় মন নরম করার জন্য নিজের ওপর কাজ করবে। মনের এই আদর্শ অবস্থায় পৌঁছানোর জন্য আমাদের প্রথমত সক্রেটিসের দর্শনের প্রধান নীতি গ্রহণ করতে হবে। সক্রেটিসের প্রথম জীবনে যে কজন প্রশংসাকারী ছিল তার মধ্যে অন্যতম ছিল যুবক চায়ের ফোন। সে যেমন সক্রেটিসকে সম্মান শ্রদ্ধা করত, বেশিরভাগ এথেন্সবাসী তা করত না। এটা ছিল খুবই হতাশাজনক। চায়ের ফোন দৈবদেবী ডেলফির কাছে গেলেন এবং একটি প্রশ্ন করলেন, এথেন্সে সক্রেটিসের চেয়ে জ্ঞানী কোনো ব্যক্তি আছে কি? দৈববাণী উত্তর দিল না। চায়ের ফোন সক্রেটিসকে যে শ্রদ্ধা করতেন তার একটা যথার্থতা পেলেন এবং খুব দ্রুত সক্রেটিসের কাছে গেলেন এ খবরটি দিতে। সক্রেটিস খুবই বিনয়ী একজন মানুষ ছিলেন, তাই তার কথায় মোটেই খুশি হতে পারলেন না। তিনি সিদ্ধান্ত নিলেন যে দৈববাণীকে মিথ্যা প্রমাণ করবেন। তিনি বহু লোকজনের সাথে সাক্ষাৎ করলেন। তারা প্রত্যেকে স্ব ক্ষেত্রে বিখ্যাত ব্যক্তি ছিলেন। রাজনীতি, কলা, ব্যবসা বাণিজ্য, তাদেরকে নানা প্রশ্ন করলেন। স্ব ক্ষেত্রে জ্ঞান রাখার জন্য তাদেরকে বুদ্ধিমান বলে বিবেচনা করা হতো, কিন্তু তারপর তারা সব ধরনের বিষয়ে বিস্তৃত আলোচনা করত, যেসব বিষয় আসলে তারা কিছুই জানত না। এই ধরনের বিষয়গুলোতে তাদের কেবল প্রথাগত কিছু প্রজ্ঞা ছিল। তারা এসব ধারণাগুলোর পুরোপুরি কখনো চিন্তা করে নাই। জ্ঞানী বলে বিবেচিতদের সব সক্রেটিসের কাছে পরিষ্কার হয়ে গেল।
পরিশেষে সক্রেটিসকে স্বীকার করতে হয়েছিল দৈববাণী সঠিক ছিল। তিনি সবার থেকে জ্ঞানী ব্যক্তি, কারণ তিনি তার অজ্ঞানতা সম্পর্কে সম্পূর্ণরূপে ওয়াকিবহাল ছিলেন। তিনি বারে বারে তার নিজের ধারণা পরীক্ষা এবং পুনঃপরীক্ষা করতেন। তার ধারণার মধ্যেও অপর্যাপ্ত ও অপরিণত আবেগ খুঁজে পেতেন। তার জীবনের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল পরীক্ষা নিরীক্ষাহীন জীবন বাঁচার উপযুক্ত নয়। সক্রেটিসের উচ্চ স্তরের উন্মুক্ত বা খোলামেলা মন ছিল তার বড় একটি গুণ, যা এথেন্সের সব যুবকের কাছে তাকে আকর্ষণীয় করে তোলে। সারাংশ হলো, সক্রেটিস একটি অজ্ঞ শিশুর মতো দুর্বল, অরক্ষিত অবস্থান নিয়ে থাকতেন, যে কিনা সবকিছু জানার জন্য শুধু প্রশ্ন করতেন। এটা এভাবে চিন্তা করো। আমরা কুসংস্কারাচ্ছন্ন ও অযৌক্তিক কোনো ধারণাকে উপহাস করতে পছন্দ করি। সাধারণত 17 দশকের মানুষের মধ্যে এটা বেশি দেখা যেত। এবার কল্পনা করো 24 শতকের মানুষ আমাদের কিভাবে অবজ্ঞা বা উপহাস করছে। বিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও পৃথিবী সম্পর্কে আমাদের জ্ঞান সীমিত। আমাদের এই ধারণাগুলো পূর্ব ধারণা বা অন্ধবিশ্বাস বা একদেশদর্শিতা, যা আমাদের পিতামাতা, আমাদের সংস্কৃতি এবং আমাদের ইতিহাস ঐতিহ্য থেকে আমাদের মধ্যে এসেছে, তা দ্বারা শর্তযুক্ত। আমাদের মনের ক্রমবর্ধমান অনমনীয়তা দ্বারা তা আরও সীমাবদ্ধ হয়ে পড়ে। আমরা যা জানি তার সম্পর্কে একটু বেশি নিরহংকারতা আরও বিস্তৃত ধারণার প্রতি আমাদেরকে কৌতূহলী কিংবা আগ্রহী করে তোলে। এটাকে আরও এগিয়ে নেয়ার জন্য ফ্রেডরিক নিয়েটস এর একটা ঘোষণাকে তুমি গ্রহণ করতে পারো। যিনি সত্যিই নতুন কিছু জানতে চান, তিনি এর সম্ভাব্য সব ভালোবাসা সহকারে এটা গ্রহণ করতে চান। সেটা একজন ব্যক্তি, একটা ঘটনা, একটা বই, যাই হোক না কেন। কিন্তু সবকিছু থেকে তার নজর সরিয়ে জানতে চাওয়ার বিষয় নিবদ্ধ করাটা অনেক সময় তার জন্য প্রতিকূল, বিরক্তিকর, ভুল বলে মনে হয় এবং এটা তার মন থেকে মিলিয়ে যায়। উদাহরণস্বরূপ, তিনি একজন বইয়ের লেখককে দীর্ঘতম লেখা শুরু করতে অনুমতি দিলেন এবং তারপর হার্টবিট সহ আকাঙ্ক্ষা করলেন যে তিনি সম্ভবত তার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এই প্রক্রিয়ার মাধ্যমে একজন নতুন কোনো জিনিসের হৃদয়ে ঢুকে গেলেন, এমন বিন্দুতে ঢুকলেন যেখান থেকে পুরো বিষয়টা চালিত হয়। কোনো কিছু জানার এটাই হলো উপায়। কোনো উৎসব উপলক্ষে তোমার গভীর নিয়ম এবং বিধিনিষেধকে দূরে ঠেলে দেওয়া অনেক সময় ইতিবাচক বা ভালো হবে। 14দশ শতাব্দীতে বৌদ্ধ ধর্মগুরু বাসুই তার মন্দিরের দরজায় 33টি নিয়ম সম্বলিত একটি তালিকা লিখে রেখেছিলেন। ভিক্ষুকদের এই নিয়মনীতি মেনে চলতে হবে, নতুবা বের হয়ে যেতে হবে। এই নিয়মনীতির অনেকগুলোই মাদক কারবার বিষয় ছিল, যা কঠোরভাবে নিষিদ্ধ ছিল। এক রাতে সম্পূর্ণরূপে মদ্যপ অবস্থায় বাসুইকে কথা বলতে দেখা গেল। এর জন্য তিনি ক্ষমা চাইলেন না বা দুঃখ প্রকাশ করলেন না এবং এই ঘটনার পুনরাবৃত্তিও করলেন না। এখানে শিক্ষাটা খুবই সাধারণ। এই নিয়মগুলো কেবলই গাইডলাইন বা পথনির্দেশ মাত্র এবং আমাদের স্বাধীনতা প্রদর্শনের জন্য আমরা সময়ে সময়ে এসব নিয়মনীতি ভঙ্গ করি। পরিশেষে যখন তোমার নিজস্ব অভিমতের কথা আসবে, তখন এটা থেকে কঠোর দূরত্ব বজায় রাখবে। এর অস্তিত্ব সম্পর্কে এবং এটা তোমার ভেতরে কিভাবে কাজ করে সেই বিষয়ে নিজেকে সচেতন করো। সত্যটা স্বীকার করে নাও যে তুমি নিজেকে যতটা মুক্ত এবং স্বাধীন বলে বিশ্বাস, আসলে তুমি ততটা নও। তুমি যে গ্রুপের অধীন, সেই গ্রুপের মতামত মেনে চলো। সুপ্ত প্রভাব বা প্ররোচনার কারণে তুমি পণ্য ক্রয় করো। তুমিও প্ররোচিত হতে পারো। তুমি তোমার নিজস্ব অভিমতের কল্পনার ভাবমূর্তির মতো ভালো নয় তা উপলব্ধি করো। অন্যদের মতো তুমিও তোমার এজেন্ডা সহকারে আত্মকেন্দ্রিক এবং মোহাচ্ছন্ন হতে পারো। এই সচেতনতার কারণে তুমি অন্যের স্বীকৃতির প্রয়োজনীয়তা অনুভব করবে না। এর পরিবর্তে নিজেকে সত্যিকার অর্থে স্বাধীন করতে এবং অন্যের কল্যাণের ব্যাপারে নিজেকে উদ্বিগ্ন বা সজাগ করতে তুমি কাজ করবে। এটা তোমার নিজস্ব অভিমতে মোহাচ্ছন্ন থাকার সম্পূর্ণ বিপরীত একটা অবস্থান। প্রভাব প্রতিপত্তি চর্চার মধ্যে ভয়ানক, মুগ্ধকর বা আকর্ষণীয় কিছু আছে। কোনো কার্যক্রমই এর মতো না। কারো আত্মাকে কল্যাণময় বা ক্ষমাশীল রূপে উপস্থাপন করা এবং সেটা কিছুক্ষণের জন্য স্থায়ী করা। কারো জ্ঞানগর্ভ কিছু শোনা যা তার যৌবন এবং আবেগের প্রতিধ্বনি করে। কারো মেজাজ অন্যের মধ্যে একটা সূক্ষ্ম তরলের মতো বহন করা। প্রকৃত আনন্দ এর মধ্যে। সম্ভবত সবচেয়ে সন্তুষ্টিজনক আনন্দ আমাদের নিজেদের বয়সের মতো সীমিত। প্রবলভাবে একটি বয়সের যৌন কর্মের খুশিতে এর লক্ষ্য একেবারেই সার্বজনীন। অস্কার ওয়াইল্ড, দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে। শ্রোতা বন্ধুগণ, শেষ হলো আমাদের 7ম অধ্যায়।
অধ্যায়টি শুনে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগছে বইটি শুনতে। পরবর্তী অধ্যায় শুনতে আমাদের অডিও বুকস বাই বুক ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা বইটি শুনছেন এবং যারা কমেন্টস করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের পর্ব। আসসালামু আলাইকুম।